আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি সিপিএ বাংলাদেশের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ভ্যাট ম্যানেজমেন্টের আজকের ক্লাসে আমরা আলোচনা করছি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২। এই আইনের আলোচনায় আমরা আলোচনা শুরু করেছিলাম ভ্যাট এফএকিউ থেকে। ভ্যাট এফএকিউর একটি আ সংশোধিত আ সংস্করণ আমরা ইউজ করছি আলোচনার সুবিধার্থে। সেটা ব্যবসায় ভ্যাট আইনের প্রয়োগ, মোহাম্মদ তারেক হাসান এবং অন্যান্য লেখকদের সংকলিত বই থেকে আমরা এটা ইউজ করছি। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি ভ্যাট এফএকিউ এর কোয়েশ্চন নাম্বার 44 পর্যন্ত, যেখানে আমরা দেখেছি কিভাবে আমদানিতে মূসক আরোপযোগ্য মূল্য ও কর নির্ধারণ করতে হয়। এখানে ভিত্তিমূল্য নির্ধারণের বিষয়টুকু আমরা দেখেছিলাম যে প্রথমে আমদানি শুল্ক এবং আ আমদানি শুল্ক এবং রেগুলেটরি ডিউটি। এই কাস্টমস ডিউটি ও রেগুলেটরি ডিউটির ক্ষেত্রে ভিত্তিমূল্যটা হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু। আর পরবর্তীতে সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটির ক্ষেত্রে ভিত্তিমূল্যটা অ্যাসেসেবল ভ্যালুর সাথে কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি এড করে আমরা ক্যালকুলেট করতে হয়। মূসক সেটা অ্যাসেসেবল ভ্যালু এবং সব ধরনের ডিউটি যোগ করে যে ভিত্তিমূল্য পাওয়া যায়, ওই ভিত্তিমূল্যের উপরে মূসক তার প্রযোজ্য হারে ক্যালকুলেট করতে হয় ভ্যাট, যেটা আমরা বলছি ভ্যালু অ্যাডেড ট্যাক্স। আগাম করটাকে সংক্ষেপে বলা হচ্ছে এটি, অ্যাডভান্স ট্যাক্স। যদিও এখানে কর বলা হচ্ছে, আমরা ভ্যাট আইন যখনই পড়ব, আইনে যখনই কর বলবো, এটাকে আমরা মূল্য সংযোজন কর হিসাবেই ধরে নেব। তো এই আগাম করটি মূল্য সংযোজন কর, যেটা আগাম কালেক্ট করা হয়েছে আমদানির ক্ষেত্রে, আমদানি স্তরে। আর আগাম আয় করটা হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্সের সাথে রিলেটেড। তো এই ক্ষেত্রে আমরা অ্যাসেসেবল ভ্যালুটাই হবে ভিত্তিমূল্য। এভাবে আমরা আমদানি স্তরে আহ মূসক আরোপযোগ্য মূল্য ও কর নির্ধারণ করতে পারি। যে কোনো পণ্য আমদানির ক্ষেত্রে ওই পণ্য আমদানিতে কি পরিমাণ শুল্ক ও কর প্রদান করতে হবে তা কিন্তু আমরা এই ক্যালকুলেশন প্রক্রিয়ার মাধ্যমে হিসাবটা বের করতে পারি। আজকে আমরা স্টার্ট করছি কোয়েশ্চেন নাম্বার 45 থেকে, যেখানে সরবরাহের মূল্য কিভাবে নির্ধারণ করতে হবে এই বিষয়টুকু বলা আছে, যেটা আমরা আগেও আলোচনা করেছি। এই আলোচনার শুরুর দিকে সরবরাহের প্রকৃত মূল্যই হবে মূসক হিসাবের জন্য ভিত্তিমূল্য। সরবরাহের যে প্রকৃত মূল্যটা আছে সেটাই হচ্ছে ভিত্তিমূল্য মূসক হিসাবের জন্য। তাহলে আমরা এই ভ্যাট আইনে যেটা দেখতে পাচ্ছি যে প্রাইসটা হচ্ছে ভ্যাট ইনক্লুসিভ। মূল্য হবে করযোগ্য সরবরাহের পণ্য হতে উক্ত পণ্যের কর ভগ্নাংশের সমপরিমাণ অর্থ বিয়োগ করে যে মূল্য পাওয়া যাবে। মূল্যটা হচ্ছে করযোগ্য যে সরবরাহ আছে, মানে মোট যে মূল্য, যেটা ভ্যাট ইনক্লুসিভ, এটা থেকে কর ভগ্নাংশ মানে করের যে পার্সেন্টেজ আছে ওই পার্সেন্টেজ অনুযায়ী ওই অংশটুকু বাদ দিয়ে যে মূল্য পাওয়া যায় সেই মূল্যই হচ্ছে করযোগ্য সরবরাহের আহ মূল্য। তো এখানে আমদানিকৃত সেবার ক্ষেত্রে সরবরাহ মূল্য হবে করযোগ্য সরবরাহের মূল্য। আমদানিকৃত সেবার ক্ষেত্রে আমরা আমদানিকৃত সেবার বিষয়টুকু দেখেছিলাম, আগে আলোচনা করেছি। অন্যান্য ক্ষেত্রে সরবরাহ মূল্য হবে ন্যায্য বাজার মূল্য হতে কর ভগ্নাংশে বিয়োগ করে প্রাপ্ত মূল্য। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে যে আমাদের বিক্রয় মূল্যটা এখানে ক্যালকুলেট করা হয়নি। শুধুমাত্র আমদানিকৃত সেবার ক্ষেত্রে সরবরাহ মূল্য হচ্ছে করযোগ্য সরবরাহ মূল্য, আর অন্যান্য ক্ষেত্রে সরবরাহ মূল্যটা হবে ন্যায্য বাজার মূল্য, যেটা ন্যায্য ফেয়ার মার্কেট ভ্যালু যেটা আছে সেটা।
হতে কর ভগ্নাংশ বিয়োগ করে প্রাপ্ত মূল্য। সকল মূল্য হবে মূসক সহ ভ্যাট ইনক্লুসিভ। কর ভগ্নাংশ দিয়ে গুণ করে মূসকের পরিমাণ নির্ধারণ করতে হবে। একটা এক্সাম্পল আমরা দেখি যে ধরা যাক একটা রেস্তোরাঁয় ব্যবসায়ীর খাবারের মূল্য ৩০০ টাকা। সেক্ষেত্রে মূসকের পরিমাণ হবে, এখানে মনে করি আমরা ভ্যাট রেটটা স্ট্যান্ডার্ড রেটে 15% প্রযোজ্য। তো এখানে ৩০০ টাকাকে কর ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। তার মানে 300 মাল্টিপ্লাইড বাই 15 ডিভাইডেড বাই 115। আমরা জানি যে পুরো যে মূল্যটি আছে সেটি যেহেতু ভ্যাট ইনক্লুসিভ, তাহলে আমরা ভ্যাট সহ আমরা ধরে নিলাম শতকরা হিসাবে যদি 15 টাকা ভ্যাট থাকে, তাহলে ভ্যাট সহ এটার মূল্য হবে 115 টাকা। তো এর মধ্যে 15 টাকা করে শতকরা হিসাবে 300 টাকায় কত টাকা হবে তা আমরা 300 কে বা 300 কে 115 দিয়ে ভাগ করলে এবং 15 দিয়ে ওই ভগ্নাংশকে 15 দিয়ে গুণ করলে আমরা পাই। তো সবগুলা ক্ষেত্রেই আমরা এখানে আগের আইনে 300 টাকা যদি মূল্য হতো, তাহলে 15% হিসাবে 45 টাকা হতো এখানে ভ্যাট। তার মানে ভ্যাট সহ বিক্রয় মূল্য হতো 345 টাকা। আর এখনকার আইনে 300 টাকা বিক্রয় মূল্য হলে এটা ভ্যাট ইনক্লুসিভ। সেক্ষেত্রে 300 কে 115 দিয়ে ভাগ করে 15 দিয়ে গুণ করলে আমরা 39 টাকা 13 পয়সা পাবো, যেটাই হচ্ছে এই 39 টাকা 13 পয়সাটাই হচ্ছে এখানে মূসকের পরিমাণ। আর এই মূসকের পরিমাণটুকু যদি আমরা বাদ দেই মোট মূল্য থেকে, তাহলে এই করযোগ্য সরবরাহের মূল্য পাওয়া যাবে। করযোগ্য সরবরাহের মূল্য এখানে 300 থেকে 39.13 বিয়োগ করলে 260.68 টাকা পাওয়া যাচ্ছে। এই ভ্যাট ক্যালকুলেশনের বিষয়টা আমরা শুরুতে আলাপ করেছিলাম, এখন আবার আমরা দেখলাম এটা ক্লিয়ার কিনা আপনাদের কাছে। সেই ভ্যাটের এই নতুন ক্যালকুলেশনটা এইটা কবে কোন সাল থেকে শুরু হয়েছে? এটা কি এই বছর থেকে শুরু হলো না আগে ছিল? না, এটা আমরা যখন ভ্যাট আইনটি কার্যকর হয়েছে তখন থেকে শুরু। আমরা এটার রেফারেন্সটা পাবো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইনের সব শেষে যদি আমরা যাই, তাহলে 2000 এখানে একটা কার্যকারিতা সম্পর্কে গ্যাজেট আছে। মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর কার্যকারিতা সংক্রান্ত গেজেট কপি। কার্যকারিতা সংক্রান্ত গেজেট কপিটা যদি আমরা ওপেন করি, তাহলে এখানে দেখবেন এই গেজেটটা পাবলিশ হয়েছে জুন 13, 2019-এ এবং এখানে বলা আছে 1 জুলাই 2019 তারিখ থেকে এটা কার্যকর। তার মানে এই আইনটুকুটি, যদিও আমরা বলছি মূল্য সংযোজন ও সম্পূরক শুল্ক আইন 2012, আইনটা পাশ হয়েছে পার্লামেন্টে 2012-তে, কিন্তু এটা কার্যকর হয়েছে 2019 সালের 1 জুলাই থেকে। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ, ক্লিয়ার। সেক্ষেত্রে এর আগে আমরা ক্যালকুলেশন করতাম ওই যে আপনি যেটা বললেন 100 টাকা কোনো পণ্যের মূল্য হলে 15 টাকা অ্যাড করে 115 টাকা আমরা নির্ধারণ করতাম। এখনকার ক্যালকুলেশন হচ্ছে 100 গুণ 15 গুণ 115 ভাগ 115। রাইট। আমরা এখন বিক্রেতাদের বলা হয়েছে আপনি যে প্রাইসে বিক্রি করবেন তার মধ্যেই ভ্যাট আছে। আগে একটা কনফিউশন থাকতো, সেটা হচ্ছে যদি ভ্যাটটা ইনক্লুসিভ না থাকে, তখন অনেকে বলেন যে আমি বিক্রি করেছি, আমি তো ভ্যাট কালেক্ট করিনি, কাস্টমার আমাকে ভ্যাট দেয়নি, সেক্ষেত্রে আমি ভ্যাট কিভাবে দেব? এখানে আইনি একটা গ্যাপ থেকে যায়। এখন এখন এটা বলার কোনো সুযোগ নাই। আপনার যে বিক্রয় মূল্যটা আছে এটার মধ্যেই ভ্যাট ইনক্লুসিভ। তো আপনি যদি ভ্যাট এটার মধ্যে
ভ্যাট সহ বিক্রয় মূল্য যদি আপনি মানে প্রাইস নির্ধারণ না করেন, তাহলে আপনি বিপদে পড়বেন। মানে বিক্রেতা বা সার্ভিস। বিক্রেতা, রাইট, যিনি বিক্রেতা উনি বিপদে পড়বেন, উনার আচ্ছা তাহলে এখানে লস হবে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে স্যার আমাদের যে আহ, ইয়ে ছিল যে উৎসে কর কর্তনের যে বিষয়টা ছিল, সেটা তো আর এখন ভ্যাটের ক্ষেত্রে কিভাবে থাকছে? হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করব। হচ্ছে ভ্যাট কর্তন যেটা আছে, ভ্যাট হুম, ডিডাকশন এট সোর্স, এটার আলাদা বিধি আছে। এই বিধি নিয়ে আমরা আলোচনা করব পরে ডিটেইল। তাহলে এটা পেয়ে যাবেন পুরো হিসাবটা। কিভাবে আমরা ভ্যাট ডিডাক্ট করব, কোনটার ক্ষেত্রে করব, কোনটার ক্ষেত্রে করব না। মনে করেন একটা প্রতিষ্ঠান যখন কোনো সার্ভিস রিসিভ করবে কিংবা কোনো প্রোডাক্ট কিনবে তার সাপ্লায়ারের কাছ থেকে, তখন সেক্ষেত্রে পেমেন্ট দেওয়ার সময় ট্যাক্স যেরকম ইনকাম ট্যাক্স যেরকম কেটে রাখার নিয়ম আছে, ভ্যাট কিভাবে কাটবে এই বিষয়টাও বলা আছে ক্লিয়ারলি। আচ্ছা এটার আলাদা বিষয়, এটা আলাদাভাবেই বলা আছে। এটা ভ্যাট ডিডাকশন এট সোর্স, আমরা এই ক্লাস যখন পড়বো তখন আমরা এটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। ঠিক ঠিক। আমরা আমরা মূলত এই আইনে আইন এবং বিধিটাকে আমরা ৮টা ভাগে ভাগ করে আলোচনা করব, যদিও আমরা ভ্যাট এফএকিউ দিয়ে শুরু করে দিয়েছি। একটা হচ্ছে ভ্যাট সিস্টেম ইন বাংলাদেশ, আরেকটা ভাগ হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন এন্ড টার্নওভার ট্যাক্স এনলিস্টমেন্ট, আরেকটা ভাগ হচ্ছে ইম্পোজিশন অফ ভ্যাট কালেকশন এন্ড রিকভারি, আর আরেকটা পার্ট হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, যেটা আমরা আজকে একটু দেখলাম, বিগত ক্লাসে আলোচনা করেছিলাম কিছুটা, যেটা আহ, আমদানির ক্ষেত্রে কিভাবে সাপ্লিমেন্টারি ডিউটির প্রয়োগ হয়। টার্নওভার ট্যাক্স নিয়ে আলোচনা করব, ভ্যাট অ্যাকাউন্টিং রিটার্ন ফাইলিং নিয়ে আমরা আলোচনা করব, এবং পুরো একটা পার্ট থাকবে ভ্যাট ডিডাকশন এট সোর্স। ভ্যাটের ক্ষেত্রে অডিট, ইনভেস্টিগেশন, অফেন্স, ট্রায়াল, পানিশমেন্টের একটা পার্ট থাকবে, এবং ভ্যাট আপিল, রিভিশন, এডিআর, এই অংশগুলা থাকবে। যদিও আমাদের সিলেবাসে আমরা বলছি যে আমরা মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক আইন এবং বিধিমালা, সেই সাথে প্রযোজ্য যে ফাইন্যান্স অ্যাক্ট গুলো আছে সেগুলো আমাদের অংশ হিসাবে আছে আমাদের। তো এখানে ৮টা ইউনিট মেইনলি, আমরা এই ৩টা পেপারের মধ্যে ৮টা ইউনিটই পড়বো। এখানে ভ্যাট ডিডাকশন এট সোর্স আলাদাভাবেই আমরা আলোচনা করব। এই বিষয়টা তো ক্লিয়ার এখন, যে আমরা যে প্রাইসের মধ্যে, এখন মনে করেন একজন সাপ্লায়ার আপনাকে একটা প্রোডাক্ট আপনার কাছে বিক্রি করলেন, তো ধরে নিতে হবে উনি যে বিক্রয় মূল্য নির্ধারণ করেছেন সেটার মধ্যে ভ্যাট ইনক্লুডেড আছে। আলাদাভাবে আর তাকে বলতে হবে না যে আপনি ভ্যাট ধরেছেন কি ধরেননি। ওই অনুযায়ী ভ্যাট ডিডাকশনের আইন অনুযায়ী যে যে ক্ষেত্রে যেভাবে ডিডাক্ট করতে হবে ওইভাবেই ডিডাকশন করতে হবে। এই ক্ষেত্রে একটা সুবিধা চালি ভাই, যে গভর্নমেন্ট এখন বেশি ভ্যাট পাবে। কারণ আগে একটা স্কোপ ছিল যে প্রাইস এক্সক্লুসিভ যখন ভ্যাট দিত তখন অনেকে ভ্যাট চার্জ করতো না, অনেকে দিতে চাইতো না, অনেকে নিজের পকেটে, ব্যবসায়ীরা নিজের পকেটে ঢুকাই ফেলতো। রাইট, এখন গভর্নমেন্ট যদি কেউ যদি ভ্যাট রেজিস্টার্ড না থাকে মনে করেন, তাহলে আইনে বলা আছে যখন থেকে তার উপর ভ্যাট রেজিস্ট্রেশন কার্যকর হওয়ার কথা আইন অনুযায়ী, তখন থেকেই কার্যকর হবে। এবং তখন থেকে কার্যকর হলে তখন থেকে যে পরিমাণ টার্নওভার হবে ওই টার্নওভারের উপরে প্রযোজ্য হারে ভ্যাট ভ্যাট অথরিটি কালেক্ট করে নিতে পারবে, যেহেতু প্রাইসের মধ্যে ভ্যাট ইনক্লুসিভ। এটা হচ্ছে একটা এলিমেন্ট। আরেকটা এলিমেন্ট এখানে ফেয়ার মার্কেট ভ্যালুর কথা বলা আছে। এখন আমি যদি প্রাইস কম ধরি ভ্যাট কমানোর জন্য, সেক্ষেত্রে আমরা আমদানির ক্ষেত্রে যেমন ফেয়ার মার্কেট ভ্যালুটা অ্যাসেসেবল ভ্যালু হিসাবে ক্যালকুলেট করা হয়, আমরা এই ক্ষেত্রেও ফেয়ার মার্কেট ভ্যালুর বিষয়টুকু বলা আছে, যে ভ্যাট
কম দেওয়ার জন্য আমরা কম মূল্যটা নির্ধারণ করলেও ফেয়ার মার্কেট ভ্যালুতে এটা ক্যালকুলেট হবে, ন্যায্য বাজার মূল্য। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে ন্যায্য বাজার মূল্যের উপরে ক্যালকুলেট হবে। তো আইন থেকে যা দেখা যায়, এখানে তো ভ্যাট যেভাবে কালেক্ট হয়, আমদানিকৃত পণ্যের উপরে যদি সাপ্লিমেন্টারি ডিউটি নাও থাকে, তারপরেও আমদানি ক্ষেত্রেই আমরা অ্যাডভান্স ট্যাক্স হিসাবে ভ্যাটটা কিন্তু কালেক্ট করা হয়ে যাচ্ছে, আমরা যেটা এখানে দেখলাম আগাম কর হিসাবে। এবং এই আগাম করটা আমরা কালেক্ট করছি পুরো অ্যাসেসেবল ভ্যালু, কাস্টমস ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটির উপরে। তার মানে এখানে একটা বড় ফিগার, মনে করেন এই যে আমরা আগের যে ক্যালকুলেশনটা করেছিলাম, আগের ক্যালকুলেশনে আমরা দেখেছিলাম যে 10 লক্ষ টাকা 1 লক্ষ টাকার একটা পণ্য আমদানি করা হয়েছে। তো এই পণ্য আমদানির ক্ষেত্রে খেয়াল করে দেখেন, আগাম করের রেট আমরা বলছি 5%, কিন্তু আগাম করটা আদায় হয়েছে ওই 1 লক্ষ টাকার সাথে সব ধরনের ডিউটি অ্যাড করে, তার মানে 1,53,600 টাকার উপরে 5% হারে 7,680 টাকা। আমদানির সময়ই প্রোডাক্টের ভিত্তি মূল্যের প্রায় 7.5% এখানে আমরা কালেক্ট হয়ে গেছে, যদিও বলা হচ্ছে 5% এখানে। 7.5% এখানে ভ্যাট কালেক্ট করা হয়ে গেছে, আবার 5% ইনকাম ট্যাক্স কালেক্ট হয়ে গেছে আমদানির ক্ষেত্রে, ডিউটি গুলা ব্যতীত। আর যদি সম্পূরক শুল্ক আমরা ভ্যাটের সাথে ধরি, তাহলে এখানে একটা বড় ফিগার কালেক্ট হয়ে গেছে, যেগুলো সম্পূরক শুল্ক আরোপযোগ্য পণ্য বা সেবা সেসব ক্ষেত্রে। তো এখানে দেখা যায় আমাদের ভ্যাট আইনে উৎস হতেই মূলত উৎসে কর্তনের মাধ্যমেই ভ্যাটটা বেশি কালেকশনের বিষয়টুকুই এখানে প্রাধান্য পায়। এই ক্ষেত্রে উৎসে কর্তন যেহেতু হয়ে যায়, পরবর্তীতে অ্যাডজাস্ট করতে হয় এই ফিগারটুকু। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে ভ্যাট আগেই মানে আগাম কর হিসাবেই কালেক্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ আমদানিকৃত পণ্য বা সেবার ক্ষেত্রে, মেইনলি এটা পণ্যের ক্ষেত্রে। এই করযোগ্য সরবরাহ মূল্য বলতে কি বুঝাইছে? আচ্ছা, করযোগ্য সরবরাহ মূল্য, যদি আমরা বাংলায় এই শব্দটা একটু কঠিন মনে হচ্ছে, করযোগ্য সরবরাহ মূল্য মানে আমরা নরমালি যেটা আমরা যেটা ভিত্তি মূল্য বলি কিংবা বেজ, মানে অ্যাকচুয়াল মূল্য 100 টাকা যেটা আর কি, 100 করযোগ্য সরবরাহ বেস প্রাইস বেস প্রাইস যেটা, যে এটার উপরে আমরা কর নির্ধারণ হবে। আমরা স্বাভাবিকভাবে মূল্য যাকে বলি আর কি, ভ্যাট ছাড়া যে মূল্যটুকু আছে। ক্লিয়ার কিনা? স্যার তাহলে তো আমদানি সেবার ক্ষেত্রে আমাকে এই 15/100 15 দিয়ে ভাগ দিতে হবে। না না না, আমদানির ক্ষেত্রে তো প্রয়োজন নাই। আমদানির ক্ষেত্রে প্রয়োজন নাই কেন? কারণ আমদানির ক্ষেত্রে তো আমরা অ্যাসেসেবল ভ্যালুর উপরেই ক্যালকুলেট করছি। মানে আমদানির ক্ষেত্রে আমাকে ওই যে উপরের ক্যালকুলেশন ওইভাবে করতে হবে। হ্যাঁ, এখানে তো আমাদের প্রথমে অ্যাসেসেবল ভ্যালুটা পাচ্ছি। অ্যাসেসেবল ভ্যালু থেকে আমার করযোগ্য সরবরাহ মূল্য আমি বের করব। তখন সেক্ষেত্রে ডিউটি গুলা অ্যাড হচ্ছে করযোগ্য সরবরাহ মূল্য। যখন আমি ভ্যাট ক্যালকুলেট করছি, তখন খেয়াল করে দেখেন যে অ্যাসেসেবল ভ্যালুর সাথে আবার ডিউটি গুলা অ্যাড হচ্ছে। মানে ভ্যাটটা শুধু অ্যাসেসেবল ভ্যালুর উপর দিতে হচ্ছে না, ডিউটির উপরেও দিতে হচ্ছে।
বুঝতে পারছি। তো এখানে সম্পূরক শুল্কটা দিয়েই মূলত গভর্নমেন্ট মার্কেটটা কন্ট্রোল করে থাকে, প্রাইসটা কন্ট্রোল করে থাকে। সম্পূরক শুল্ক যদি বাড়ানো হয় তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রোডাক্টের প্রাইস বেড়ে যায়, আমদানির ব্যয় বেড়ে যায়। সম্পূরক শুল্ক যদি কমানো হয় আমদানির ব্যয় কমে যায়, কারণ বাদ বাকি রেট গুলা নির্ধারিতই থাকে কম বেশি। সম্পূরক শুল্কর মাধ্যমে প্রাইসটা অনেক বেশি বেড়ে যায়। আমরা এখানে খেয়াল করে দেখেন যে সম্পূরক শুল্কের মাধ্যমে এখানে তো 25,600 টাকা বাড়লোই 20% সম্পূরক শুল্কের কারণে, মানে অ্যাসেসেবল ভ্যালুর 25% বেড়ে গেল 20% সম্পূরক শুল্কের কারণে প্রাইমারিলি। এবং সেই সাথে আবার ওই সম্পূরক শুল্কের উপরে তো আবার ভ্যাট প্রযোজ্য হচ্ছে আরো 15% হারে। তো এক্ষেত্রে ওই সম্পূরক শুল্কের আরো 20% বেড়ে গেল। তার মানে সম্পূরক শুল্ক যদি প্রযোজ্য হয় কোনো প্রোডাক্টের উপরে, সেক্ষেত্রে ওই প্রোডাক্টের প্রাইসটা অনেক বেড়ে যায়। যেমন এখানে সম্পূরক শুল্কের অ্যাপ্লিকেশনে প্রায় 30% দাম বেড়ে গেছে সম্পূরক শুল্কের কারণে। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে সরবরাহের কোন সময়ে মূসক প্রদেয় হয়? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কখন মূসকটা প্রদেয় হয় এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন, কারণ এই কিছু বিষয় এখানে কন্ট্রোলেবল। যখন আমরা সরবরাহ প্রদান করি কিংবা যখন চালানপত্র ইস্যু করা হবে অথবা যখন সরবরাহের আংশিক বা সমুদয় মূল্য গ্রহণ করা হবে, এই তিনটির যেটি আগে ঘটবে তখনই মূসক প্রদেয় হয়ে যাবে। তার মানে সরবরাহ প্রদান করলে মূসক প্রদেয় হয়ে যাবে, চালান ইস্যু করলে মূসক প্রদেয় হয়ে যাবে, সরবরাহের আংশিক বা সমুদয় মূল্য গ্রহণ করা হলেও মূসক প্রদেয় হয়ে যাবে। তাই আমরা যদি মনে করেন প্রোডাক্ট সরবরাহের আগে চালান ইস্যু করে ফেলি তখনও মূসক প্রদেয় হয়ে যাবে। তো এক্ষেত্রে ক্রেডিট সেল করলে আমরা দেখা যাচ্ছে আমরা যদি সরবরাহ দিয়ে থাকি প্রোডাক্ট তাহলে আমাদের উপর মূসক কিন্তু প্রদেয় হয়ে যাবে। এটা হচ্ছে সাধারণ সরবরাহের ক্ষেত্রে। এখন যদি ওই সরবরাহটা আহ আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ হয়, যে সরবরাহটা কয়েকটা ফেজে দেয়া হচ্ছে, তাহলে প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা হয়। প্রত্যেকটির বিপরীতে পণ্যের আংশিক বা সমুদয় গ্রহণ করা হবে। তাহলে পৃথক চালানপত্র ইস্যু করা যাবে প্রত্যেক পোর্শনের জন্য। আবার প্রত্যেকটির বিপরীতে পণ্যের আংশিক বা সমুদয় গ্রহণ করার সময় যেটি আগে ঘটবে তখনই মূসক প্রদেয় হবে। যখন মূল্য প্রদেয় হয়, যখন প্রদেয় পরিমাণ নিশ্চিত হওয়া যায়। তো এই চারটি বিষয় এখানে বলা আছে আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের ক্ষেত্রে, তখনই মূসক প্রদেয় হবে। এখানে একটা কমন কোয়েশ্চন থাকে যে আমি তো টাকা পাইনি, আমি এখন ভ্যাট কেন দেব? আমি কাস্টমারের কাছে প্রোডাক্ট বিক্রি করেছি, আমি এখনো পেমেন্ট রিসিভ করিনি, তাহলে আমি কেন এখন আমি ভ্যাট দেব? তো এখানে বলা আছে যেটি আগে ঘটবে তখনই মূসক দিতে হবে। আইনটা একটু কঠিন এই ক্ষেত্রে। আপনি টাকা পান বা না পান ভ্যাটটা দিয়ে দিতে হবে আগে। মানে স্যার অ্যাকুরাল বেসিস অ্যাকাউন্টিং হয়ে গেছে। হ্যাঁ, এখানে অ্যাকুয়াল বেসিস অ্যাকাউন্টিং পুরোটাই মানা হচ্ছে আর কি অ্যাকাউন্টিং।
এই জায়গায় মানে অ্যাকচুয়াল বেসিসটা পুরোটাই মানা হচ্ছে। একেবারে ঠিক বলেছেন আপনি। কিন্তু আমরা যা দেখেছি যে ইনকাম ট্যাক্সে অনেক জায়গায় অ্যাকচুয়াল বেসিসটা আমরা এপ্লাই করতে পারছি না। ইনকাম ট্যাক্সের আইনের সাথে আমরা কিছু জায়গায় অ্যাকরুয়াল এবং কিছু জায়গায় ক্যাশ বেসিস হচ্ছে। আবার ভ্যাট এর ক্ষেত্রে আমরা এখানে অ্যাকরুয়াল বেসিস দেখা যাচ্ছে একেবারেই। এখানে মূলত আসলে ভ্যাট আইন ইন্টারন্যাশনালি ভ্যাট ক্যালকুলেশনটা পুরোটাই অ্যাকাউন্টিং প্রসেস। যদিও বাংলাদেশে বলা হয় এখানে আইনজীবীরা কিংবা অন্যান্যরা ভ্যাট কনসালটেন্ট হিসাবে কাজ করতে পারেন। কিন্তু আমরা উন্নত বিশ্বের সব দেশে দেখি অ্যাকাউন্টেন্টরাই মূলত ভ্যাট এর ক্যালকুলেশন টুকু করেন এবং ভ্যাট রিলেটেড কাজগুলা করেন। অন্য অ্যাকাউন্টিং ভিন্ন অন্য অন্য একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিংবা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে কেউ ভ্যাট এর কাজ করার কোনো এক্সাম্পল খুব কমই দেখা যায় বিভিন্ন জায়গায়। তো এখানে ভ্যাটটাতে মেইনলি অ্যাকাউন্টিংটা গুরুত্বপূর্ণ। ভ্যাট রিটার্ন ফাইলিং এর আগে আমরা যে ভ্যাট অ্যাকাউন্টিংটা এখানে পুরোটাই ডাবল এন্ট্রি বুককিপিং এর মূল বিষয়ের মধ্যেই আছে। আমরা এখানে ইনভয়েসিং আছে, ক্রেডিট নোট ডেবিট নোট আছে, বুক গুলা মেনটেন করা আছে। প্রত্যেকটা বিষয় কিন্তু পুরোটাই অ্যাকাউন্টিং এর ক্যালকুলেশন। তো সেক্ষেত্রে ভ্যাটটা পুরোই অ্যাকাউন্টিং সিস্টেম ফলো করে। যদিও আইনের অনেক জায়গায় কনফ্লিক্ট আছে অ্যাকাউন্টিং সিস্টেমের সাথে, কিন্তু এখানে অ্যাকাউন্টিং সিস্টেম পুরোটাই ফলো হয়। কনফ্লিক্ট আছে, আমরা যখন ফেয়ার মার্কেট ভ্যালুর কথা বলবো তখন কনফ্লিক্ট চলে আসবে। অন্যান্য অনেক অনেক জায়গায় আমরা কনফ্লিক্ট টুকু পাবো। তো কোন সময়ে মূসক প্রদেয় হয় এই বিষয়টুকু আমাদের জানা থাকলে আমরা আর এটা বলবো না যে আমাদের তো আহ, আহ, টাকা পাইনি তাহলে কেন দেবো ভ্যাট। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল করতে হবে, যাদের উৎসে ভ্যাট কর্তন হয় তারা এই ক্ষেত্রে ইনভয়েস দেখা যায় যে আগে ইস্যু করে ফেলেন, আর ভ্যাটটা টাকাটা পরে রিসিভ করেন। তো এখানে খেয়াল রাখতে হবে দুইটা এন্ডেই, মেনলি যারা আহ, পণ্য বা সেবার গ্রহণ করছেন কিংবা ভ্যাট ডিডাকশন করছেন তাদের এবং যিনি প্রকিউরমেন্ট প্রোভাইডার তাকে আমরা যদি একটা ভ্যাট মেয়াদের মধ্যে মানে একটা ক্যালেন্ডার মান্থের মধ্যেই আমরা ইনভয়েস এবং ডিডাকশনটা করে ফেলি, ভ্যাট ডিডাকশনটা করে ফেলি, তাহলে আমরা এক্ষেত্রে আহ, আইনি জটিলতা অ্যাভয়েড করতে পারবো। মনে করেন একজন ইনভয়েস করেছে জুলাই মাসে, আপনি তাকে পেমেন্ট করলেন আগস্ট মাসে, সেটা ভ্যাট ডিডাক্ট করে। এখন যেহেতু জুলাই মাসে উনি ইনভয়েস করেছেন সেহেতু উনার জুলাই মাসের যখন উনি ভ্যাট রিটার্ন দেবেন তখন উনাকে এই ভ্যাটটা দিতে হবে। আইনে বলা আছে দিতে হবে, পরে উনি অ্যাডজাস্টমেন্ট করে রিফান্ড পাবেন প্রযোজ্য ক্ষেত্রে। এখন আহ পরের মাসে দেখা গেল উনি পেমেন্টটা পেলেন এবং ভ্যাট ডিডাকশনটা হলো। তো এই ক্ষেত্রে আমরা একটা ভ্যাট মেয়াদের মধ্যে করলে অন্তত ভ্যাট চালানের সাথে আমরা ভ্যাট ডিডাকশনের হিসাবটুকু আইন অনুযায়ী মেনটেন করতে পারি। তবে এই এই যে বিষয়টুকু বলা আছে এখানে যে করযোগ্য সরবরাহের ক্ষেত্রে এর মধ্যে যেটি আগে হবে তখনই মূসক প্রদেয় হবে, এটা বাস্তব ক্ষেত্রে কতটুকু কার্যকর করা যাবে এটাই কোয়েশ্চন। কারণ এক্ষেত্রে দেখা যাবে যে অনেক বেশি ভ্যাট দিতে হচ্ছে অনেককেই এবং রিফান্ডের পরিমাণটা অনেক বেশি ক্রিয়েট হবে, যেটা আমাদের ভ্যাট অথরিটি এখনো অভ্যস্ত হননি এটা ইস্যু করার জন্য, রিফান্ড ইস্যু করার বিষয়ে।
বাট বাইরে কিন্তু রিফান্ডের বিষয়টাই মূল থাকে। দেখা যায় যে ভ্যাট দিয়ে আসছে বিজনেস গুলা, কিন্তু একটা মেয়াদ শেষে রিফান্ড গুলা পাচ্ছে প্রপারলি। আমাদের দেশে আইনে আছে, কিন্তু বাস্তবতায় এইটুকু। বাস্তবের সাথে এই বিষয়টি আসলে মেলানো একটু কঠিন। আমরা জানি যে প্রতি কর মেয়াদের পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে কর পরিশোধ করতে হবে। তাহলে মেয়াদের পরবর্তী মাসের 15 তারিখ, মনে করেন এখন সেপ্টেম্বর মাস শুরু হয়েছে, সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমরা অগাস্ট মাসের যে ভ্যাটটি আছে সেটি পরিশোধ করব। আগের আলোচনায় আমরা দেখেছিলাম যে আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহর ক্ষেত্রে কিভাবে ভ্যাট প্রযোজ্য হবে আমরা এখানে বলা আছে। তো এখন আমরা দেখছি যে আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ কি এই বিষয়ে। আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ হলো কোনো চুক্তির অধীন আনুক্রমিক বা পর্যাবৃত্ত ভাবে অর্থ পরিশোধের শর্তাধীনে প্রদত্ত কোনো সরবরাহ। এটা একটা চুক্তি আছে যেটার অধীনে আনুক্রমিক বা পর্যাবৃত্ত ভাবে অর্থ পরিশোধের শর্ত থাকবে। এই শর্তে প্রদত্ত কোনো সরবরাহ, কোনো লিজ, হায়ার, পারচেজ, ফাইন্যান্স লিজ সহ এর অধীন প্রদত্ত কোনো সরবরাহ। এখানে লিজ, হায়ার, পারচেজের ক্ষেত্রে কোনো সরবরাহ হতে পারে। নির্মাণ বা প্রকৌশলগত কার্যক্রম, ভবন পুনর্গঠন বা বর্ধিতকরণের কাজে প্রত্যক্ষভাবে প্রদত্ত কোনো সরবরাহ। আমরা জানি নির্মাণ কাজটা আনুক্রমিক ভাবেই হচ্ছে, একটা একটা পরে একটা। তো এই নির্মাণ বা প্রকৌশলগত কার্যক্রম, ভবন পুনর্গঠন বা বর্ধিতকরণ কাজে প্রত্যক্ষভাবে কোনো প্রদত্ত সরবরাহকে আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ বলছে। একক ও বহুবিধ সরবরাহে কিভাবে কর আরোপিত হয়? আমরা এই আলোচনাগুলা করছি এখন ভ্যাট এফএকিউ থেকে, গুরুত্বপূর্ণ বিষয়গুলা। আমরা আবার মূল আইনে যখন পড়বো তখনও এই বিষয়গুলো আমরা পাবো। এখানে একক ও বহুবিধ সরবরাহের ক্ষেত্রে নিম্নবর্ণিত উপায়ে কর আরোপিত হবে। প্রতিটি সরবরাহ স্বতন্ত্র এবং স্বাধীন বলে গণ্য হবে। প্রতিটি সরবরাহকে স্বতন্ত্র এবং স্বাধীন হিসাবে গণ্য হবে। একক সরবরাহের বৈশিষ্ট্যপূর্ণ সরবরাহকে কৃত্রিমভাবে বিভাজন করা যাবে না। এখন মনে করেন কোনো একক সরবরাহ আছে, এটাকে আমরা কৃত্রিমভাবে বিভাজন করে এটাকে আমরা পর্যাবৃত্ত সরবরাহ করতে পারবো না, ভাগ করতে পারবো না। সরবরাহটি এক বা একাধিক উপাদানের সমন্বয়ে গঠিত হলে তা একক সরবরাহ হবে এবং অন্যান্য উপাদান উক্ত একক সরবরাহের অংশ হিসাবে গণ্য হবে। যদি পুরো সরবরাহটা কয়েকটা উপাদানের সমন্বয়ে গঠিত হয় তাহলে তাকে একক ধরা হবে এবং অন্যান্য উপাদান ওই একক সরবরাহের অংশ হিসাবে ধরা হবে। কোনো সরবরাহকে মূল সরবরাহের সহায়ক হিসাবে গণ্য করতে হবে। কোনো সরবরাহকে মূল সরবরাহের সহায়ক হিসাবে গণ্য করতে হবে। তো এই হচ্ছে একক ও বহুবিধ সরবরাহ কিভাবে কর আরোপিত হয়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে কিস্তিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে মূসক কিভাবে পরিশোধ করতে হবে। আমরা জানি কিস্তিতে অনেক প্রতিষ্ঠান অনেক প্রোডাক্ট বিক্রি করে থাকে এবং সেক্ষেত্রে মূল্য পরিশোধের ক্ষেত্রে কিভাবে মূসকটা পরিশোধ করতে হবে। কিস্তিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে কর মেয়াদে যে পরিমাণ কিস্তির অর্থ পরিশোধ করা হবে সে পরিমাণ অর্থের উপর কর হবে। মানে একটা ক্যালেন্ডার মান্থ হচ্ছে আমাদের কর মেয়াদ, আমরা জানি
ভ্যাটের ক্ষেত্রে 1 মাস। তো ওই মেয়াদের মধ্যে যে পরিমাণ অর্থ পরিশোধ হবে এর উপরেই শুধুমাত্র ভ্যাট আমরা দেব। সে পরিমাণ অর্থের উপর সমুদয় মূসকের আনুপাতিক হারে মূসক প্রযোজ্য হবে। আনুপাতিক হারে ওই অর্থের উপরে যে মূসক প্রযোজ্য হয় তা হবে। ধরা যাক একটি পণ্যের সরবরাহ মূল্য 40,000 টাকা। ক্রেতা শর্তানুযায়ী 4 কিস্তিতে 1/4 হারে মূল্য পরিশোধ করবেন। 4টা কিস্তিতে ক্রেতা মূল্য পরিশোধ করবেন 1/4 হারে। এক্ষেত্রে ক্রেতা প্রথম কিস্তিতে 1/4 হারে 10,000 টাকা পরিশোধ করলে বিক্রেতা ওই কিস্তির জন্য 10,000 টাকার উপর মূসক প্রদান করবেন। এটা কিস্তির ক্ষেত্রে প্রযোজ্য শুধুমাত্র। তবে এখানে শর্ত থাকতে হবে কিস্তিতে উনি অর্থ পরিশোধ করবেন। এটা কন্ট্রাক্ট থাকতে হবে। আমরা যদি এমনিতে ইনভয়েস করলাম ওই ইনভয়েসটা পার্শিয়ালি পেমেন্ট হলো সেক্ষেত্রে কিন্তু হবে না। তখন ইনভয়েস করলে আপনার ইনভয়েসের উপরেই ভ্যাটটা প্রযোজ্য হয়ে যাচ্ছে। আমরা যেটা আগে দেখেছি যেটি আগে করতে যখন চালান ইস্যু করা হবে সেক্ষেত্রে। আর যদি কিস্তিতে মূল্য পরিশোধের বিষয়টা থাকে তখন একটা কিস্তির মূল্য পরিশোধের একটা শর্ত থাকে, কন্ট্রাক্ট থাকে বিক্রেতা এবং ক্রেতার মধ্যে। ওই কন্ট্রাক্টের কারণে এখানে কিস্তি পাওয়ার সাথে ভ্যাট ক্যালকুলেশনটা করতে হবে। পরের কোয়েশ্চেন হচ্ছে টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী কে? আচ্ছা, এটা ডিফারেন্ট সেক্টরের বিষয়। কোন টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহকারী কর্তৃক কোন আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য মূল্য ছাড় সহ যে সকল পরিবেশক প্রতিনিধি বা ব্যক্তির নিকট সরবরাহ করা হয় তাকে টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী বলে। তাহলে এখানে দেখা গেল যে টেলিযোগাযোগ দ্রব্য বা সেবা সরবরাহ কর্তৃক যারা টেলিকম অপারেটর আমরা যদি বলি কোন আগাম মূল্য পরিশোধিত যেটা প্রিপেইড বলা যাচ্ছে টেলিযোগাযোগ দ্রব্য সমূহ ছাড় সহ এখানে ডিসকাউন্ট আছে যে সকল পরিবেশক প্রতিনিধি বা ব্যক্তির নিকট সরবরাহ করা হয় তাকে টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী বলে। এই আলোচনার মধ্যে কোনো কোয়েশ্চন আছে কিনা? অনুক্রমিক পর্যাবৃত্ত সরবরাহ, একক ও বহুবিধ সরবরাহ, আবার কিস্তিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে কর পরিশোধ এবং টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী। স্যার এই কিস্তি আর ব্যাংকের ইএমআই তো এক না, তাই না? ব্যাংকের ইএমআই এর ক্ষেত্রে আমরা যদি এটা হায়ার পারচেজ হয়, লিজ হায়ার পারচেজ হয়, সেক্ষেত্রে আপনি আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ হিসাবে ধরতে পারেন এটা। আর কিস্তির ক্ষেত্রে আমরা মূল্য পরিশোধটা কিস্তিতে হচ্ছে, কিন্তু আপনি এটার মালিকানা পেয়ে গেলেন সাথে সাথেই। মনে করেন আমাদের এখানে কিস্তিতে পণ্য বিক্রয় সিঙ্গার বিক্রি করে থাকে, কিছু অ্যাপ্লায়েন্স কিস্তিতে বিক্রি করে থাকে। দেখা যায় যে আপনি প্রোডাক্ট সাথে সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু মূল্যটা আপনি কিস্তিতে পরিশোধ করছেন। এখন এই যে রিটেল শপ যে আপনার কাছে কিস্তিতে বিক্রি করলো, শুরুতে একটা কন্ট্রাক্ট থাকে যে আপনি একটা ফর্ম ফিল আপ করবেন, ওই ফিল আপ ফর্মে একটা কন্ট্রাক্ট থাকবে যে আপনি এতগুলা কিস্তিতে এইভাবে টাকাটা প্রদান করবেন। ওই কন্ট্রাক্ট অনুযায়ী আপনি কিস্তি প্রদান করবেন এবং মনে করেন 40,000 টাকা দিয়ে আপনি একটা প্রোডাক্ট কিনেছেন, তো সেটা আপনি একটা কিস্তি দিয়েছেন 10,000 টাকা। তো
যদিও সিঙ্গার আপনাকে একসাথে 40,000 টাকার একটা ইনভয়েস ইস্যু করেছে, কিন্তু আপনি পেমেন্টটা যেহেতু কিস্তিতে দিবেন, সেহেতু 10,000 টাকা যখন কিস্তি প্রাপ্ত হবে তখনই এটার উপরে ভ্যাটটা ওই সব তার হিসাবে দেখাবে। আর হায়ার পারচেজ কিংবা কোনো লিজের অধীনে হলে, আপনি যেটা ইএমআই এর কথা বলছেন, সেটা হলে যদি ব্যাংকের সাথে রিলেটেড কোনো ইয়ে থাকে, কিংবা ব্যাংক ছাড়াও হতে পারে, তো ওই ইএমআই তে যদি এটা হায়ার পারচেজ কিংবা লিজ হয়, মানে আপনি ওনারশিপটা আপনি ইএমআই দেওয়ার পরে আপনি পাবেন ওনারশিপটা, মালিকানা, তখন সেটা আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহ থাকবে। আমরা যদি ভাগ করি তাহলে এভাবে ভাগ করা যায়, কিস্তিতে মূল্য পরিশোধ আর লিজ হায়ার পারচেজটা। ক্লিয়ার কিনা ঢালি ভাই? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার স্যার। মানে এটার কিস্তিতে আমরা জিনিস কিনে ফেলেছি, আমরা হুম হুম। পেমেন্টটা কিস্তিতে দিচ্ছি, এটাও ইএমআই হতে পারে এই ক্ষেত্রে, কিন্তু এই ইকুয়াল মান্থলি ইনস্টলমেন্টে উঠতে পারেন, কিংবা কয়েকটা বিভিন্ন ধরনের কিস্তিতে আপনি দিতে পারেন, সেক্ষেত্রে মালিকানা আপনি পেয়ে গেছেন। আর লিজ হায়ার পারচেজ হলে এটা আমরা আনুক্রমিক সরবরাহর হিসাবে বলবো। এটাও এক ধরনের আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের মতোই হয়, কারণ আমরা জানি যে আনুক্রমিক বা পর্যাবৃত্ত সরবরাহের ক্ষেত্রে যে অংশটুকু দেয়া হয় আহ সে অংশটুকু ইনভয়েস করা হয়, প্রত্যেকটির বিপরীতে পৃথক চালানপত্র ইস্যু করা। আর টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী বিষয়টা ক্লিয়ার কিনা? যারা টেলিযোগাযোগ প্রোডাক্ট গুলা পরিবেশক প্রতিনিধি বা ব্যক্তির নিকট সরবরাহ করেন, এই মিডলম্যান যারা থাকেন বিভিন্ন ফেজে, তারাই টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী। রাতুল ভাই বলতে পারবেন এটা আরো ডিটেলস। আপনাদের যে প্রোডাক্ট গুলা, সার্ভিস প্রোডাক্ট যেগুলা কাস্টমারের কাছে যাওয়ার আগে কয়টা ফেজ থাকে, মানে মধ্যস্বত্বভোগী কতজন? ভাইয়া মধ্যস্বত্বভোগী তো কিছু নাই, আমরা মানে ফিজিক্যাল প্রোডাক্টের ভিতর তো সিমটা আমরা প্রকিউর করে নিয়ে আসি, ওয়্যার হাউসে থাকে, এখানে একটা আছে ওয়্যার, আর ডাইরেক্ট তো কাস্টমার কাছে এখন চার্জ করে দিই। না, চার্জ তো করছেন, কিন্তু মধ্যস্বত্বভোগী তো আছে আপনার এই সাপ্লাই চেইনে। আপনাদের কাছ থেকে তো প্রথমে ডিলার, সাব ডিলার এভাবে যাচ্ছে। ওইটাই তো ভাইয়া, ওইটাই ভাইয়া। আমাদের এখানে প্রিপেড সিস্টেম তো আগে ছিল, আমার ওয়্যার হাউস মানে আগের যে নিয়মটা ছিল এখানে, সেখানে হলো যে আমার ওয়্যার হাউস থেকে বের হইলেই, সিম ইস্যুয়েন্স হইলেই বা কোনো প্রোডাক্ট ওই স্ক্র্যাচ কার্ড ইস্যুয়েন্স হইলে আমার ভ্যাট দিয়ে দিতে হতো, ঠিক আছে, ডিস্ট্রিবিউটর বা রিটেলার। আর এখন হলো যে ভাইয়া ওয়্যার হাউস থেকে বের হইলে না, যে আমার কাস্টমার ইনডেপ, যেমন ডিস্ট্রিবিউটর বা একটা কাস্টমার, আর হলো নর্মাল লোকাল কাস্টমার, হলো আমজনতা যেটা, তার একটা কাস্টমার, এই ক্ষেত্রে আমার ওই মানে সেল স্টেজে আমার ভ্যাট দিতে হচ্ছে। মানে যে কোনো একজন মিডলম্যানের হাতে গেলেই আপনাকে ভ্যাট দিয়ে দিতে হচ্ছে, জি ভাই। এটা বিক্রি হোক বা না হোক। না হোক। বিক্রি হোক বা না হোক, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। বিক্রি না হলে এটা ফেরত আসলে তখন আপনারা কি তখন ক্রেডিট নোট দিয়ে অ্যাডজাস্ট করা যাচ্ছে। জি ভাই। ঠিক আছে, আমরা আরেকটু অ্যাডভান্স হই। আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য কি, যেটা আপনি বললেন এখন, যে ক্ষেত্রে কোনো টেলিযোগাযোগ সরবরাহকারী তার প্রতিনিধির মাধ্যমে আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য সরবরাহ করেন, তাই আগাম মূল্য পরিশোধিত টেলিযোগাযোগ দ্রব্য। তো এটা আমরা পেলাম। টেলিযোগাযোগ সরবরাহকারীকে, টেলিযোগাযোগ সেবা সরবরাহকারী হলো মূল টেলিযোগাযোগ সরবরাহকারী, টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগী এর অন্তর্ভুক্ত হবেন না। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে সরবরাহকারী, মধ্যস্বত্বভোগী এখানে সরবরাহকারীর হিসাবে অন্তর্ভুক্ত হবেন না। আচ্ছা,
এখানে একটু আলোচনার জন্য আমি ইয়ে করি। আ রাতুল ভাইয়ের যখন আপনারা ভ্যাটটা দিয়ে দিচ্ছেন, পরবর্তীতে এটার উপরে আপনার আ আপনি মনে করেন আপনাদের যে আ সে আ ডিলারকে দিলেন, যেকোনো একজন ডিলারকে দিলেন। আপনাদের পরিবেশক যারা আছে তাদেরকে দিলেন। পরবর্তীতে তারা ভ্যাটের কমপ্লায়েন্স কি মেইনটেইন করে? ফার্স্ট অফ অল হলো যে ভাইয়া, আমরা যখন সেল করতেছি, এই সেল স্টেজে আমাদের ওর সাথে তো আমার একটা এগ্রিমেন্ট থাকে যে আমি সেল করতেছি, আমার এখানে যেটা ভ্যাট কমপ্লায়েন্স সেটা আমি মেনটেন করবো, বাট তুমি যদি রিটেল এন্ডে সেল করো সেটা তোমার ব্যাপার, এবং তোমার বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করতে হবে। ও তো আবার রিটেলকে সেল করে। তো রিটেইলে কি সে সরবরাহকারী? না না, ওই ক্ষেত্রে আমরা একটা কমিশন দিই ভাইয়া ডিস্ট্রিবিউটরকে। না, ডিস্ট্রিবিউটর কমিশন পাবে। এটা তো আপনার প্রাইসের সাথে এমআরপির সাথেই ইনক্লুডেড আছে। হ্যাঁ হ্যাঁ, এটার উপরে তো মানে ভ্যাটটাও তো এমআরপির মধ্যেই ইনক্লুডেড আছে। তো ইনক্লুডেড ভ্যাট পুরো একবারই দিচ্ছি আমি, ভ্যাটটা তো আপনারা পেমেন্ট করে দিলেন। একবারই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো ভ্যাটটা তো আপনারা পেমেন্ট করে দিলেন। সেক্ষেত্রে সরবরাহকারী হচ্ছেন আপনারা সরাসরি মূল টেলিযোগাযোগ সরবরাহকারী। জি, এখানে বাদবাকি আমরা জানি যে ভ্যাটটা কে দেবে? সরবরাহকারী দেবে। মধ্যস্বত্বভোগীকে কোনো ভ্যাট দিতে হবে না। হবে না। তো জি, এই বিষয়টা আমাদের আ যারা আ অনেকেই এই জায়গাতে প্রবলেম ফেস করছেন। ভ্যাটের এরা এসে বলে আপনি ভ্যাট দেন। লোকালি যারা ভ্যাটের কার্যক্রমে জড়িত দেখা যায় যে না মাঝে টেলিযোগাযোগ মধ্যে আমাদের কাছে যে আসে না, মধ্যস্বত্বভোগীর কাছে আসে না তা না, ভ্যাটেক থেকে যায় যে আপনার অ্যাকাউন্ট বুকস অফ অ্যাকাউন্টস কই, হ্যান ত্যান কই, মানে একটু হয়রানি করে ভাই। না আপনারা তো মেইনটেইন করবেন। কিন্তু মধ্যস্বত্বভোগী এ তো সে বিক্রি করছে। তার তো ভ্যাট দেওয়ার কোনো প্রয়োজনীয়তা রাইট, নেই। এক্স্যাক্টলি, সে তো আমার হ্যাঁ, ওয়ান সর্ট অফ সে এজেন্ট। সরবরাহকারী না। জি মূল সরবরাহকারী হচ্ছেন আপনি। এই বিষয়টাই আইনে বলা আছে। এটা না বুঝে অনেকে দেখা যায় যে কিছু টাকা দিয়ে দিচ্ছেন। তো এই জায়গাতে কিন্তু এটাও কিন্তু আপনাদের ইয়ের মধ্যেই পড়ছে। এ কিছু টাকা দিয়ে দিলে তো উনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যেটা না, ভ্যাট ওইটা কমপ্লায়েন্স পরবর্তীতে আমাদের কাছে আসলে ভাই আমরা এটা সলভ করে দিব। আচ্ছা। মানে এটা কি আপনারা কোনো সার্টিফিকেট ইস্যু করেন এরকম যে উনাকে ভ্যাট দিতে হবে না, মূল সরবরাহকারী আপনারাই? না, ওনাদের আমরা গাইড করে দিই ভাইয়া। আচ্ছা, আচ্ছা। ওই আইন উল্লেখ করা সহ যদি গাইড করা যায় তাহলে আমি একটা কেস দেখেছিলাম রিসেন্টলি। তারা যদিও ইনকাম ট্যাক্সে গিয়ে ইয়ে করেছে, প্রবলেমে পড়েছে। বাট সিমিলার ইস্যুস আরকি, কাছাকাছি ইস্যুস। তো এটা একটু গাইড যদি মানে উইথ রেফারেন্স আপনারা গাইড করে দিলে হয়রানি একটু কম হবে আরকি এই ক্ষেত্রে। আ মূলত আমরা আগে যে বিষয়টুকু বলেছিলাম, এখানে অ্যাকাউন্টিং এর বিষয়টা গুরুত্বপূর্ণ ভ্যাটে। পুরো ভ্যাট আইনটাই হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং সিস্টেম আপনি যদি জানেন ভ্যাট অ্যাকাউন্টিং তাহলে এই ভ্যাট আইন কিছুই না। শুধু রেট গুলা বসালেই আপনার হয়ে যাচ্ছে। একেবারেই জাস্ট ভ্যাট রেটটা জানলেই হবে। আর কোন প্রোডাক্টের উপরে কত টাকা ভ্যাট প্রযোজ্য এই বিষয়টুকু জানলে। কিন্তু আমাদের দেখা যায় যে যারা এই আইন প্রয়োগের জন্য যারা কাজ করছেন তাদের অ্যাকাউন্টিং এর উপরে খুব বেশি দখল নেই। সেজন্য আমাদের ফিল্ড লেভেলে এটা বাস্তবায়ন করতে কঠিন হয়ে যাচ্ছে। এই জায়গায় আরেকটু হয়তো জাতীয় রাজস্ব বোর্ড যদি আরেকটু প্রশিক্ষণের ব্যবস্থা করে কিংবা যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডে আছেন তাদেরকে যদি অন্তত পক্ষে ফিল্ড লেভেলে যারা কাজ করছেন ওইসব জায়গায় যদি অ্যাকাউন্টিং এর লোকজনকে নেওয়া হয় তাহলে হয়তো বা বেটার হবে এখানে ক্যালকুলেশনটা। যেহেতু এখানে যে বুকস গুলো আছে সবই অ্যাকাউন্টিং এর ডাবল এন্ট্রি বুককিপিং সিস্টেমে মেনটেন করা হয় এবং ওই লজিক গুলা অ্যাকাউন্টেন্টরাই সহজে বুঝতে পারে। লটারি বা লাকি ড্র কি করযোগ্য? হ্যাঁ, লটারি, লাকি ড্র, হাউজি, রেফারেল ড্র বা অনুরূপ উদ্যোগ পরিচালনা করযোগ্য। কোনো ব্যক্তি লটারি বা লাকি ড্র পরিচালনার উদ্দেশ্যে
পরিবেশক বা প্রতিনিধির নিকট মূল্য ছাড় প্রদান করে বিক্রিত টিকেটের ক্ষেত্রে উক্ত ছাড় হিসাবে গণ্য না করে উহার মূল্য নির্ধারণ করতে হবে, যা করযোগ্য, অর্থাৎ বিক্রিত টিকেটের চূড়ান্ত পণ হবে টিকেট মূল্য। তো লটারি, লাকি ড্র হাউস এগুলা কিন্তু করযোগ্য। এটা যে পর্যায়ে পরিচালনা করা হোক না কেন, যে কোনো একটা ক্লাবেও যদি কোনো একটা লটারি করা হয় যে কোনো একটা প্রোগ্রামে, তো এটাও করযোগ্য। কোনো সরবরাহ বাতিল হলে কি ঘটবে? কোনো সরবরাহ বাতিল হলে এবং সরবরাহকারীর পূর্বে গৃহীত পণ ফেরত প্রদানকালে বাতিল করার কারণে সমন্বয়ের ক্ষেত্রে পণ্যের যে অংশ রেখে দেয়া হয় তার উপর প্রযোজ্য কর সমন্বয় করা হবে এবং পণ্যের এবং সরবরাহের লেনদেন বাতিল হলে উক্ত বাতিলের সরবরাহকারী গ্রহীতার নিকট হতে কোনো অর্থ আদায় করলে যেই কর মেয়াদে তা আদায় করা হয় সেই কর মেয়াদে উক্ত আদায়কৃত অর্থ সরবরাহের পণ হিসাবে গণ্য হবে এবং কর প্রদেয় হবে। যদি বাতিল হয়, পেমেন্ট রিসিভ না করলে হবে না কর, কিন্তু কোনো অংশ যদি পেমেন্ট রিসিভ করা হয় তাহলে সেটার উপরে কর হবে। এখন আমরা বিক্রয় যন্ত্র হতে পণ্য বিক্রয়ের সময় কিভাবে কর আদায় হবে। যে ক্ষেত্রে বিক্রয় যন্ত্র মিটার বা অনুরূপ স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে পরিশোধ টেলিফোন ব্যতীত পণ্যের করযোগ্য সরবরাহ প্রদান করা হয়, সেক্ষেত্রে সরবরাহকারী বা তার মুদ্রা, নোট ও টোকেনের মাধ্যমে পরিচালিত হয়। সরবরাহকারীর তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক উক্ত বিক্রয় যন্ত্র, মিটার বা স্বয়ংক্রিয় যন্ত্র হতে উক্ত মুদ্রা, নোট বা টোকেন বাহির করার সময় কর দেওয়া হবে। তো এখন যদি ক্যাশে এটা মানে আপনারা কোনো মুদ্রা, নোট, টোকেন দিয়ে যদি এটা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে যদি কোনো সরবরাহ দেয়া হয়, এটা আমরা এটা কি স্যার এটিএম বা এই কার্ড পাঞ্চিং এর বিষয়ে উল্লেখ করছিলেন? কার্ডের কথাটি বলা হয়নি, মুদ্রা, নোট ও টোকেনের ক্ষেত্রে আমরা তাহলে ওই কার্ডের বিষয়টুকু চলে আসতে পারে। এটা মেইনলি এটিএম মেশিনে না, এটা আমরা যদি কোনো বিক্রয় যন্ত্র থাকে, মনে করেন আমরা ডেবিট কার্ড, না ক্রেডিট না কার্ড। না মনে করেন আপনি যদি রাইফেল স্কোয়ার, যেটা এখন ওই সীমান্ত স্কোয়ার বলে মনে হয়, এটার সামনে যদি যান দেখবেন একটা মেশিন আছে, ওইখান থেকে জুস, পানি এগুলা কেনা যায়। আপনি ক্যাশ টাকা এটাতে মেশিনে দিতে হবে, দিলে তখন বের হয়ে আসবে, আপনি সিলেক্ট করবেন যেটা, এটা বের হয়ে আসবে, অটোমেটেড মেশিন। আচ্ছা আচ্ছা, বুঝছি। কয়েন দিলে আপনার কোড হ্যাঁ, কয়েন দিলে কিংবা কোন একটা জায়গায় দেখলেন যে কিছু কয়েন দিলে এখান থেকে একটু সফট ড্রিঙ্কস কিংবা ইয়ে বের হয়ে আসবে, আপনার চা, কফি এগুলো আসবে। তো এক্ষেত্রে করটা কিভাবে আদায় হবে, এটার উপরে তো ভ্যাট আছে। তো ভ্যাটটা আদায় হবে যদি মুদ্রা, কয়েন, টোকেনের মাধ্যমে হয়, তাহলে আপনি যখন বের করবেন যখন আপনি ওই টাকাটা বের করবেন তখন বিক্রয় তো হয়ে যাচ্ছে আপনার সাথে সাথেই। এখন মনে করেন আপনি 2-3 মাস পরে বের করলেন, তো যখন বের করবেন তখন আপনি ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, যে ক্ষেত্রে করযোগ্য সরবরাহ বিক্রয় যন্ত্র, মিটার বা অন্য কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে প্রদান করা হয় এবং উক্ত সরবরাহের জন্য নির্ধারিত উপায়ে অর্থ প্রদান করা হয়, সেই ক্ষেত্রে সরবরাহকারী ব্যক্তি কর্তৃক সরবরাহকারীকে অর্থ প্রদানকালে কর প্রদান করতে হবে। তাহলে যখন অর্থ প্রদান করবেন তখন দিতে হবে। এটার এক্সাম্পল হতে পারে আমরা ইলেকট্রিসিটি বিল,
তো এটা যখন অর্থ প্রদান হয় তখন একটা স্বয়ংক্রিয় মিটারের মাধ্যমে আমরা পাচ্ছি, কিংবা পানির বিল হতে পারে, আমরা একটা মিটারের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে প্রদান করা হচ্ছে এখানে। তো এই ক্ষেত্রে যখন পেমেন্ট হবে তখন আমরা কি করব? সরবরাহ কিন্তু আগেই হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন। আমরা আগে বলেছিলাম যে কখন দিতে হবে, যখন সরবরাহ প্রদান করা হয়। এই তিনটির মধ্যে যেটি আগে ঘটবে তখন দিতে হবে। বাট এখন এই ব্যতিক্রমগুলাই আমরা আলোচনা করছি যে বিক্রয় যন্ত্রের ক্ষেত্রে আমরা কিভাবে করব। বিক্রয় যন্ত্রের ক্ষেত্রে তো সরবরাহ হয়ে যাচ্ছে, তাহলে তখন তো ভ্যাট পরিশোধ করতে হবে আপনাকে, কিংবা বিদ্যুতের ক্ষেত্রে মিটারের মাধ্যমে সরবরাহটা হয়ে যাচ্ছে, তখনই পরিশোধ করতে হবে। কিন্তু এখানে বলা আছে যে না, তখন করতে হবে না। এই সকল ক্ষেত্রে আমরা অর্থ প্রদানকালে কিংবা যখন আমরা ক্যাশটা বের করে আনবো ওই বিক্রয় যন্ত্র হতে, তখন আমরা এটা ভ্যাটটা দেব। এখন আসেন আমরা ক্যালকুলেশনের বিষয়ে যাই। আমরা কিভাবে নেট কর হিসাব করব? আমরা ভ্যাট দেব, যা রিসিভ করেছি তা কিন্তু দেব না। আমরা একটা ক্যালকুলেশন করে দেব ভ্যাটটা। আমরা যে টাকাটা আমাদের কাস্টমারের কাছ থেকে ভ্যাট হিসাবে রিসিভ করেছি, আমরা কিন্তু পুরো টাকাটা আমরা সরকারি তহবিলে জমা দেব না। কেন জমা দেব না? কারণ এটার সাথে কিছু সমন্বয় আছে। ওই সমন্বয়ের মাধ্যমে আমরা নেট ভ্যাট, যেটা নেট কর বলা হচ্ছে এখানে, এটা আমরা বের করব এবং ওই নেট করটি আমরা প্রদান করব। সেটা কিভাবে? কর মেয়াদে প্রদেয় সকল উৎপাদ কর, অসম্পূরক শুল্ক ও সকল বৃদ্ধিকারী সমন্বয় যোগ করে এবং যোগফল হতে কর মেয়াদে সকল উপকরণ কর, সকল হ্রাসকারী কর সমন্বয় করে আমরা নেট কর হিসাব করব। তার মানে নেট কর সমান উৎপাদ কর যোগ বৃদ্ধিকারী সমন্বয় বিয়োগ উপকরণ কর বিয়োগ হ্রাসকারী সমন্বয়। এই বিষয়টা একটু খেয়াল করেন। আমরা স্যার এই উৎপাদ করটা কি? আমি আসছি উৎপাদ করটা এবং উপকরণ করে। এখানে আমরা কিছু টার্ম দেখেছি, তাই না? এই টার্ম গুলা কি আমরা একটু দেখে নেই উইথ রেফারেন্স। নেট কোডটা তো এই ক্যালকুলেশন থেকে আসবে। বৃদ্ধিকারী সমন্বয় তো আমরা বুঝলাম যে সমন্বয়ের কারণে আমার ট্যাক্স পেয়েবল বাড়বে, তার মানে আগে আমার ডিউ ছিল হয়তো, কিংবা কোনো কারণে বাড়বে। হ্রাসকারী সমন্বয়ের জন্য কমবে, যেটা আমরা হয়তো ক্রেডিট নোট ইস্যু করেছি, প্রোডাক্ট ফেরত এসেছে কিংবা কিছু। এখানে আমরা উপকরণ কর আর উৎপাদ কর এই দুইটা টার্ম সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। এসব টার্ম জানতে হলে আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 প্রথম অধ্যায়ের ধারা 2 এ যদি যাই, এখানে সংজ্ঞা আছে, অনেকগুলা সংজ্ঞা বলা আছে এখানে। এই জায়গায় যে ডেফিনেশন গুলা দেয়া আছে, এই ডেফিনেশন গুলা এই আইনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো এই ডেফিনেশনে উপকরণ কর খেয়াল করে দেখেন 19-এ বলা আছে উপকরণ কর। এটা একটু প্রতিস্থাপিত হয়েছে 2020 সালে। এটার উপকরণ করটাকে আমরা ইনপুট ট্যাক্স বলছি। উপকরণ করটাকে আমরা ইনপুট ট্যাক্স বলছি, আর উৎপাদ করটাকে আমরা আউটপুট ট্যাক্স বলছি। আচ্ছা, ইনপুট ট্যাক্স মানে ইনপুটের উপর ট্যাক্স যদি আমরা ধরি, আর আউটপুট মানে আমরা যেটা বিক্রি করলাম সেটার উপরে আমরা
ট্যাক্স যদি ধরি সেটা। তো আমরা একটু ডেফিনেশনটা পড়ি। উপকরণ কর ইনপুট ট্যাক্স অর্থ কোন ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর। এখানে আগাম কর ব্যতীত, আমরা যেটা এটি দেখেছিলাম, আগাম কর আমরা অ্যাডজাস্ট করব পরে, আগাম কর ব্যতীত এবং স্থানীয় উৎস হতে উপকরণ হিসাবে ক্রয়কৃত বা সংগৃহীত পণ্য বা সেবার বিপরীতে পরিশোধিত মূল্য সংযোজন কর। আচ্ছা, আমরা যখন প্রোডাক্ট কিনে আনছি, আমদানি করছি মনে করেন, তখন আমদানি সময় আমরা কিছু ভ্যাট দিচ্ছি, যেটা আমরা আগে ক্লাসের শুরুতে এক্সাম্পলে দেখলাম যে আমদানির সময় আমরা কিছু ভ্যাট দিয়ে এসেছি। এখানে কিছু আগাম কর দিয়েছি, ওই আগাম করটি আসবে না, অ্যাডভান্স ট্যাক্স যেটাকে আমরা বলছি এটা আসবে না, শুধুমাত্র ভ্যাট যেটা দিয়েছি আমরা এটা ইনপুট ট্যাক্স হিসাবে আসবে আমদানির সময়। আবার আমরা লোকাল পারচেজ করতে পারি, যেটা আমদানি না, পারচেজ করার সময় আমরা ভ্যাট দিয়ে এসেছি, তো এই ভ্যাটটাকে আমরা ইনপুট ট্যাক্স বলছি আমদানির কিংবা কেনার সময়। তার মানে উপকরণ কর হচ্ছে, আমরা যদি সংক্ষেপে বলি, ভ্যাট অন পারচেজেস। আমরা যে পারচেজ করেছি এই পারচেজের উপরে আমরা ভ্যাট দিচ্ছি। যেসব প্রোডাক্টস ইন হচ্ছে আমাদের হাউসে এসে আসছে বাইরে থেকে এবং আমরা তার উপরে ভ্যাট দিচ্ছি, সেটাকে ইনপুট ট্যাক্স বলছি। আর আমরা যে বিক্রি করছি উৎপাদ কর, উৎপাদ কর হচ্ছে আউটপুট ট্যাক্স, অর্থ কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক নিম্ন বর্ণিত ক্ষেত্রে প্রদেয় মূল্য সংযোজন কর, অর্থাৎ উক্ত ব্যক্তি কর্তৃক করযোগ্য পণ্য বা সেবা বা স্থাবর সম্পত্তি সরবরাহ বা উক্ত ব্যক্তি কর্তৃক করযোগ্য সেবা আমদানি, করযোগ্য সেবা আমদানির ক্ষেত্রে হতে পারে কিংবা পণ্য সেবা সরবরাহের ক্ষেত্রে হতে পারে বা সম্পত্তি সরবরাহের ক্ষেত্রে হতে পারে। তার মানে বিক্রির ক্ষেত্রে আমরা সরবরাহটাকে আমরা বলছি কি বিক্রি এখানে। তো আউটপুট ট্যাক্সটা হচ্ছে ভ্যাট অন সেলস আমরা যদি ধরে নেই। তো এখানে ক্যালকুলেশনটা খেয়াল করে দেখেন, আমরা নিট কোডটা হবে কি, নিট কোডটা হবে আমরা বিক্রি করে যে ভ্যাটটা কালেক্ট করেছি এটাকে আমরা বলছি উৎপাদ কর, বিক্রি করে যে ভ্যাটটা আমরা কালেক্ট করেছি এটাকে আমরা বলছি উৎপাদ কর, আউটপুট ট্যাক্স, যেটা আমরা বিক্রি করে কালেক্ট করেছি, আউটপুট ট্যাক্স, উৎপাদ কর। আর এটা থেকে আমরা বাদ দেব হচ্ছে উপকরণ কর, যেটা আমরা এই প্রোডাক্ট বিক্রির জন্য যে ভ্যাটটুকু আমরা কেনার সময়, র ম্যাটেরিয়ালস কেনার সময় কিংবা এই প্রোডাক্ট কেনার সময় আমরা ক্রয় মূল্যের উপরে দিয়ে এসেছি, তো এটার পার্থক্যটুকুই আমরা মেইনলি দেব। আমি প্রথমে দুইটা বিষয় বললাম, এইখানে আমরা এই পার্থক্যটুকুই মেইনলি দেব। আমরা উৎপাদ কর থেকে আমরা উপকরণ করটা বাদ দেব, উৎপাদ কর থেকে আমরা উপকরণ কর বাদ দিয়ে আমরা নেট করটা পাবো, উৎপাদ কর থেকে আমরা উপকরণ কর বাদ দিলে আমরা নেট করটা পাচ্ছি। এখন সমন্বয়ের বিষয়টুকু আসেন। এখন কোন কারণে যদি বৃদ্ধিকারী সমন্বয় থাকে, আমাদের যদি আরো ভ্যাট দিতে হয়, মনে করেন আগের ভ্যাট পিরিয়ডে আমরা ভ্যাট দেইনি, সেটা আমরা দিচ্ছি, কিংবা আমরা এই পিরিয়ডেই যে কোনো কারণে আমাদের বৃদ্ধিকারী প্রাইস বাড়ানোর জন্য কিংবা অন্য কোনো কারণে আমাদের বৃদ্ধিকারী সমন্বয় হয়েছে, এমন সমন্বয় যে সমন্বয়ের কারণে আমাদেরকে আরো বেশি ভ্যাট দিতে হচ্ছে, এটা আমরা এটার সাথে যোগ করব। আর বাদ দেব হচ্ছে হ্রাসকারী সমন্বয়, যদি আমরা কোনো ধরনের সমন্বয় যেটার মাধ্যমে আমাদের ভ্যাট কমে যায়,
সেটা হতে পারে আগাম ট্যাক্স, যেটা আগাম কর, অ্যাডভান্স ট্যাক্স আমরা দেখেছি আমদানির সময় আমরা দিচ্ছি, তো এটা আমরা সমন্বয় করে নিতে পারছি হ্রাসকারী সমন্বয় হিসাবে। আবার হতে পারে আমরা প্রোডাক্ট ফেরত পেয়েছি, ক্রেডিট নোট ইস্যু করেছি আমরা, তো ওই ক্ষেত্রে আমরা যে পরিমাণ অর্থ ফেরত যোগ্য হয়েছে তার উপরে যে ভ্যাটটুকু হয়েছে এটা আমরা এখানে দিতে পারি। তো এই সমন্বয়গুলো করে আমরা নিট করটা ক্যালকুলেট করব। তার মানে ভ্যাটটা ক্যালকুলেট করব, প্রথম বিষয়টা হচ্ছে আমরা বিক্রি করে যে ভ্যাটটা পেলাম এটা থেকে এই এই প্রোডাক্টটি উৎপাদনের জন্য কিংবা কিনে আনতে আমাদের যে ভ্যাটটা দিয়েছিলাম এটা বাদ দেব, মানে উৎপাদ কর থেকে উপকরণ কর বাদ দেব। আর যদি কোনো সমন্বয় থাকে, বৃদ্ধিকারী সমন্বয় হলে যোগ করব, হ্রাসকারী সমন্বয় হলে বাদ দেব, বাদ দিয়ে টোটাল থেকে আমরা নেট কোডটা ক্যালকুলেট করব। ক্লিয়ার কিনা? ঢালি ভাই, ডেফিনেশন গুলা ক্লিয়ার কিনা উপকরণ কর আর উৎপাদ করের? জি স্যার। আচ্ছা, স্যার উপকরণ কর বলতে তো এখানে রেগুলেটরি ডিউটি, সাবসিডি যেগুলো বোঝায় না, ঠিক না স্যার? না, উপকরণ কর ডিউটি আসবে না এখানে, ডিউটির উপরে আপনি যে ভ্যাট দিয়েছেন এটা আসবে। ডিউটির উপরে ভ্যাট দিলে সেই ভ্যাটটা আপনি উপকরণ করে ধরতে পারবেন। এখানে এই যে উপকরণ কর অর্থ কোনো নিবন্ধিত ব্যক্তি কর্তৃক উপকরণ হিসাবে আমদানিকৃত পণ্য বা সেবার বিপরীতে আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংযোজন কর। এখানে বাদ দেওয়া হয়েছে শুধুমাত্র আগাম কর। তাহলে এখানে আমদানি পর্যায়ে আমরা মূল্য সংযোজন কর কি পরিশোধ করেছি? আমরা জানি যে আমদানি পর্যায়ে আমরা মূল্য সংযোজন কর পরিশোধ করেছি, সেটা অ্যাসেসেবল ভ্যালুর উপরেও দিয়েছি, আবার আমরা কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি এবং সাপ্লিমেন্টারি ডিউটির উপরেও দিয়েছি। তো সবগুলাই ভ্যাট পুরোটাই আসবে, টোটাল যে ভ্যাট দিয়েছি এটাই আসবে, আগাম করটা আসবে না শুধু। ক্লিয়ার কিনা? জি স্যার, আগাম কর যাবে হ্রাসকারী সমন্বয়। আজ আগাম কর যাবে হ্রাসকারী সমন্বয়ে। আর যদি আমাদের কোনো ফেরত থাকে, আগের আগের মান্থে হয়তো আমরা ইনভেস্ট করেছিলাম, এখন ডিসকাউন্ট দিয়েছি কিংবা ফেরত হয়েছে, কোনো ক্রেডিট নোট ইস্যু করেছিলাম, এখানে ডেবিট নোট ক্রেডিট নোটের বিষয় আর কি, বৃদ্ধিকারী সমন্বয় হ্রাসকারী সমন্বয়। তবে আগাম করটাও আমরা এখানে হ্রাসকারী সমন্বয় হিসাবে বাদ দেব, দিলে আমরা নেট কোডটা যেটা প্রদেয় হবে এটা ক্যালকুলেট করব। পুরো বিষয়টাই একেবারেই অ্যাকাউন্টিং এ আমরা ভ্যাট অ্যাকাউন্ট যেরকম মেনটেন করি, আমরা যদি ভ্যাটের লেজারটা যেভাবে করি এক্স্যাক্টলি সেম। ভ্যাট হচ্ছে আমাদের লাইবিলিটি। আমরা যখন ভ্যাট যখন আমরা কোনো প্রোডাক্ট বিক্রি করলাম আমরা কি করি, তখন আমরা সেলসটা ক্রেডিট করি, ভ্যাট ক্রেডিট করি, আর অ্যাকাউন্ট রিসিভেবল কিংবা ক্যাশ আমরা ডেবিট করি। বিক্রি করলে আমরা টাকা পেলাম, টাকা পেলে হয় ক্যাশ পেয়েছি কিংবা পাবো, এটা রিসিভেবলে ডেবিট করব। আর এই টাকার মধ্যে যে অংশটুকু সেলস এর পার্ট আছে সেটা আমরা সেলসে গিয়ে ক্রেডিট করব আমাদের ইনকাম হিসাবে। আর যেটুকু ভ্যাট এর অংশ আছে ওই টাকাটুকু আমরা ভ্যাট এর লাইবিলিটি হিসাবে ক্রেডিট করব ভ্যাট লাইবিলিটি অ্যাকাউন্টে। যখন আমরা পারচেজ করব তখন পারচেজের উপরে আমরা যে পারচেজেস আমরা ডেবিট করব, ক্যাশ কিংবা অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করব, এবং পারচেজেস এর মধ্যে যে ভ্যাট এর অংশটুকু আছে ওই অংশটুকু আমরা ভ্যাট হিসাবে এসে ডেবিট করব। আমরা তো এইভাবেই করি।
ভ্যাটের হিসাব। ডেবিট নোট ক্রেডিট নোটের ইস্যুর ক্ষেত্রেও সেম কাজটুকু করব। আর আমরা যখন আমদানি পর্যায়ে ভ্যাট পেমেন্ট করে আসবো অ্যাডভান্স ভ্যাট, তখন আমরা ক্যাশটা একদিকে ক্রেডিট করছি, আবার আমরা ভ্যাট অ্যাকাউন্টটা ডেবিট করছি যেসব ভ্যাট আমরা পেমেন্ট করে এসেছি ওইসব ভ্যাটের ক্ষেত্রে। পুরোই অ্যাকাউন্টিং এর যদি আমরা মেনটেন করি তাহলে একেবারেই মিলবে। কিন্তু এখানে প্রবলেম গিয়ে দাঁড়াচ্ছে উপকরণ কর রেয়াত প্রাপ্তি। এই যে উপকরণ করটা আমরা মাইনাস দিচ্ছি এখানে, এটা সব ক্ষেত্রে প্রযোজ্য না। তো এটা যেহেতু সব ক্ষেত্রে প্রযোজ্য না, সেজন্যই কিছুটা আমাদের ভ্যাট অ্যাকাউন্টিং এ সাথে এখানে পার্থক্য ক্রিয়েট হবে। আবার সাধারণভাবে যারা 15% কিংবা রেগুলার রেটে ভ্যাট দিয়ে থাকেন তাদের ক্ষেত্রে উপকরণ কর রেয়াত প্রযোজ্য হবে। তবে উপকরণের সংজ্ঞায় এটা পড়তে হবে। উপকরণের সংজ্ঞায় যদি না পড়ে তাহলে সেটা আবার রেয়াতযোগ্য হবে না। এটা নিয়ে আবার ডিবেট আছে। উপকরণের একটা সংজ্ঞা বলা আছে এখানে ভ্যাটে। আমরা স্বাভাবিকভাবে উপকরণ বলতে যা বুঝি, ভ্যাট আইনে উপকরণ বলতে কিন্তু তা বলা নেই এখানে। আমাদের যে সাধারণভাবে এই যে উপকরণের যে সংজ্ঞাটুকু আছে আমরা ইউনিভার্সালি যেটা জানি মানি এবং আমরা যেটা অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে প্র্যাকটিস করে থাকি, তো এটা সাথে ভ্যাট আইনের উপকরণের সংজ্ঞার পার্থক্য আছে। এইটুকু আলোচনা আমরা পরে করব। এটা নিয়ে একটা বড় ডিবেট ক্রিয়েট হয় অনেক সময় ভ্যাট অথরিটি এবং যারা ভ্যাট দিচ্ছেন তাদের ক্ষেত্রে। ক্লিয়ার কিনা এটুকু আলোচনা? জি স্যার। তাহলে এটুকু ক্লিয়ার হলে আমরা পরের ইয়েতে যাচ্ছি। ঢালি ভাই, এটা ক্লিয়ার হয়েছে আপনার কাছে নিট কোডের হিসাবটা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আমরা অসুবিধা নেই। আমরা এটা আরো যখন রিটার্ন ফিল আপ করবো হুম। ভ্যাটের, তখন এই বিষয়টা আর একটু প্র্যাকটিক্যালি বুঝবো। তবে এটা খুব কম ক্ষেত্রে নিট কোড হিসাব করতে হয়। আমাদের আইন এমন ভাবে বানানো হয়েছে যে অধিকাংশের ক্ষেত্রেই শুধুমাত্র উৎপাদ কর দিয়ে এর সাথে কোনো সমন্বয় থাকলে এটা সমন্বয় করে দিয়ে দিতে হয়। এটা আমরা পড়ে দেখব। উপকরণ কর রেয়াতের বিষয়টুকু আসবে। এখানে একটা এক্সাম্পল দেয়া আছে, ওই এক্সাম্পল অনুযায়ী উৎপাদ কর 10,000, উপকরণ কর 7,000, বৃদ্ধিকারী সমন্বয় 1500, হ্রাসকারী সমন্বয় 1,000। তাহলে এইভাবে ক্যালকুলেশন করলে নিট কর কত হবে? দাখিলপত্র জমার পূর্বে নিট কর ট্রেজারিতে জমা প্রদান কি বাধ্যতামূলক? হ্যাঁ, ভ্যাট কিন্তু আমাদের দাখিলপত্র জমার পূর্বেই দিতে হবে, এটা বাধ্যতামূলক। তবে উল্লেখ্য যে সংশ্লিষ্ট কর মেয়াদের যখনই কর প্রদেয় হোক না কেন ওই করের টাকা করদাতা হাতে রেখে দাখিলপত্র জমা প্রদানের পূর্বে যে কোনো সময় ট্রেজারিতে জমা দিতে পারবেন, মানে সাথে সাথে দিতে হবে না। এখন আমরা যে সেপ্টেম্বর মাসে আছি, এখন আমরা যে ভ্যাট গুলা রিসিভ করবো আমাদের সাথে সাথে দিতে হবে না, কিন্তু আমরা রিটার্ন ফাইল করার আগে, রিটার্ন ফাইল করবো সামনের মাসের 15 তারিখের মধ্যে। তো সংশ্লিষ্ট কর মেয়াদের পরবর্তী মাসের 15 তারিখের মধ্যে রিটার্ন
দাখিলের আগেই আমরা ট্রেজারিতে জমা দেব। যদি না করি তাহলে এখানে আমাদের সুদ দিতে হবে এবং আইন ভঙ্গ করার জন্য অর্থদণ্ড হতে পারে। তো এটা একটা বিষয় জানলাম, আমরা ভ্যাটটা দিয়ে দিতে হবে। একটা কর মেয়াদ পর্যন্ত আমরা রাখতে পারবো, কর মেয়াদের রিটার্নে সাবমিশনের আগে আমাদেরকে দিয়ে দিতে হবে। উপকরণ কর রেয়াত বলতে কি বোঝায়? আমরা যে আগে যে বিষয়টুকু দেখলাম, উপকরণ কর বাদ দেয়া, মাইনাস করা হয়েছে এখানে, এই বিয়োগ দেয়াটাকে রেয়াত বলছি আমরা। উৎপাদ কর থেকে রেয়াত দেয়া হচ্ছে। তো এটা কি? সরবরাহের সময় ক্রেতার নিকট হতে আদায়কৃত মূসক হতে করদাতার ক্রয়ের সময় পরিশোধিত মূসক বাদ দেয়া বা সমন্বয় করাকে রেয়াত বলে। আমরা বিক্রি করেছি, বিক্রি করে যে ভ্যাট আদায় করেছি, আমরা যে যে প্রোডাক্ট বিক্রি করেছি ওই প্রোডাক্ট কেনার সময় যে ভ্যাট দিয়েছি এটা আমরা বাদ দেব, বাদ দিয়ে বাকি টাকাটাই দেব। আমরা ভ্যালু এডিশন যেটা করেছি এটার উপরেই ট্যাক্স দেব মেইনলি। তো এখানে একটা উদাহরণ স্বরূপ বলা যাক, কোনো করদাতা 300 টাকা সরবরাহ প্রদান করে 39 টাকা 13 পয়সা মূসক আদায় করেছেন। উক্ত সরবরাহের জন্য তিনি 200 টাকা উপকরণ ক্রয় করেছেন। সেক্ষেত্রে তিনি 26 টাকা 7 পয়সা মূসক পরিশোধ করেছেন। তিনি বিক্রয়স্থলে আদায়কৃত কর হতে ক্রয়স্থলে পরিশোধিত উপকরণ করের টাকা সমন্বয় করে অবশিষ্ট 13 টাকা সরকারি কোষাগারে জমা করবেন। এখানে দেখেন 39 টাকা 13 টাকা পয়সাই সরকার পাচ্ছে। কিভাবে পাচ্ছে? যখন আমরা 200 টাকা দিয়ে প্রোডাক্টটা কিনলাম তখন তো দিয়ে দিয়েছি 26 টাকা 7 পয়সা। ওই বিক্রেতা এই টাকাটি জমা দেবেন প্রযোজ্য ক্ষেত্রে কর রেয়াত নিয়ে, উপকরণ কর রেয়াত নিয়ে। আর আমরা অতিরিক্ত যে অংশটুকু অ্যাড করেছি এখানে 13 টাকা 6 পয়সা, এই টাকাটুকু আমরা জমা দেব। তাহলে গভর্নমেন্ট দুইজনের মাধ্যমে পুরোটাই পাচ্ছে জমা। এই হচ্ছে উপকরণ কর রেয়াত। কোনো কোয়েশ্চেন আছে কিনা উপকরণ কর রেয়াত? পরের বিষয়ে যাই আমরা, কোন সময়ে মধ্যে রেয়াত গ্রহণ করতে হবে? যে কর মেয়াদে আমদানি বা ক্রয় করা হয় সেই কর মেয়াদে বা তৎপরবর্তী 4টি কর মেয়াদের মধ্যে উপকরণ কর রেয়াত গ্রহণ করতে হবে। মানে রেয়াত গ্রহণের মেয়াদ হচ্ছে 5টা কর মেয়াদ। এখন আমরা যদি ভ্যাটের ক্ষেত্রেই তো রেয়াত গ্রহণ করা যায়, মানে 1 মাস পরে যে মেয়াদে, যে মাসে আমরা কিনেছি এবং ক্রয়ের উপরে পারচেজের উপরে ভ্যাট দিয়েছি ওই মাস এবং পরবর্তী 4 মাস, মানে 5 মাস আমরা সময় পাচ্ছি রেয়াতের জন্য, রেয়াত গ্রহণের জন্য। এই 5 মাসের মধ্যেই রেয়াত গ্রহণ করতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই মেয়াদটুকু অতিক্রম হয়ে গেলে কিন্তু আমরা আর রেয়াত গ্রহণ করতে পারবো না। পরের কোয়েশ্চন, আংশিক উপকরণ কর রেয়াত বলতে কি বোঝায়? কোন ব্যক্তি কর মেয়াদে আমদানি বা অর্জনের বিপরীতে পূর্ণ উপকরণ কর রেয়াত প্রাপ্য না হলে আইন অনুযায়ী উপকরণ করের যে অংশ রেয়াত হিসাবে প্রাপ্য হবেন ওই অংশকে আংশিক উপকরণ কর রেয়াত বলে। করযোগ্য সরবরাহের সম্পূর্ণ পণ পরিশোধ না করে আংশিক পণ পরিশোধ করা হলে বা অর্জিত উপকরণ দিয়ে তৈরি পণ্যের সম্পূর্ণ সরবরাহ করযোগ্য না হলে আংশিক উপকরণ কর রেয়াত পাওয়া যাবে। আমদানি বা অর্জনকৃত কাঁচামাল ব্যবহার করে অব্যাহতিপ্রাপ্ত পণ্য বা এবং করযোগ্য পণ্য উভয়ই উৎপাদন করলে আংশিক উপকরণ কর রেয়াত প্রযোজ্য হবে। অনেকগুলো সিনারিও বলা আছে, যেসব সিনারিওতে আংশিক উপকরণ কর রেয়াত প্রযোজ্য হবে সেটা হচ্ছে করযোগ্য সরবরাহের সম্পূর্ণ পণ পরিশোধ না করে আংশিক পণ পরিশোধ করা হলে বা অর্জিত উপকরণ দিয়ে তৈরি পণ্যের সম্পূর্ণ সরবরাহ করযোগ্য না হলে আংশিক উপকরণ কর রেয়াত পাওয়া যাবে। আবার যদি দেখা যায় যে কাঁচামাল দিয়ে দুই ধরনের প্রোডাক্টই তৈরি করা হচ্ছে, কিছু
হয়তো অব্যাহতিপ্রাপ্ত এবং কিছু করযোগ্য পণ্য, সেক্ষেত্রেও আংশিক উপকরণ কর রেয়াত প্রযোজ্য হবে। একটা এক্সাম্পল বলা আছে এখানে আংশিক উপকরণ কর রেয়াতের, এই এক্সাম্পলটা আমরা দেখব। কোন কোন পরিস্থিতিতে আংশিক উপকরণ কর রেয়াত পাওয়া যায়? কোন ব্যক্তি কোন কর মেয়াদে আমদানি বা অর্জনের বিপরীতে পূর্ণ উপকরণ কর রেয়াত প্রাপ্ত না হলে আইন ও বিধি মোতাবেক প্রযোজ্য অংশের উপকরণ কর রেয়াত পাওয়া যাবে। নিম্নবর্ণিত পরিস্থিতিতে আংশিক উপকরণ কর রেয়াত পাওয়া যাবে: অর্জিত উপকরণ দিয়ে তৈরি পণ্যের সম্পূর্ণ সরবরাহ করযোগ্য না হলে আংশিক উপকরণ কর রেয়াত পাওয়া যাবে। এটার একটা এক্সাম্পল বলা আছে এখানে। ধরা যাক একটি প্রতিষ্ঠানের কোনো একটি নির্দিষ্ট সময়ে করযোগ্য ও অব্যাহতিপ্রাপ্ত সরবরাহের সর্বমোট মূল্য ৯,০০০ টাকা। তো এই ৯,০০০ টাকার মধ্যে করযোগ্য সরবরাহ ৬,০০০, অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ৩,০০০ টাকা। উক্ত সরবরাহকৃত পণ্যের উৎপাদনে ৬,৩০০ টাকার কাঁচামাল ব্যবহৃত হলে রেয়াতযোগ্য করের পরিমাণ হবে নিম্নরূপ। আচ্ছা, এখন আমরা ৬,৩০০ টাকার কাঁচামাল যদি ব্যবহার করা হয়, তাহলে আমাদের যে ইনপুট ট্যাক্সটা, যেটা আমরা উপকরণ করটা হবে, এটা থেকে আমরা 15% রেটে যদি বের করি, তাহলে এখানে 821 টাকা 74 পয়সা। আমি একটু ক্যালকুলেশনটা দেখে নিচ্ছি, এখানে মাঝে মধ্যে ক্যালকুলেশনে ভুল থাকে। হ্যাঁ, 821 টাকা 74 পয়সা। স্বাভাবিকভাবে মনে করলে দেখা যায় যে 821 টাকা 74 পয়সায় আমরা উপকরণ কর রেয়াত নিয়ে নিতে পারি স্বাভাবিকভাবে দেখলে। কিন্তু খেয়াল করে দেখেন এখানে যে বিক্রয়টা আছে, এই কাঁচামাল দিয়ে যে পণ্য তৈরি করা হয়েছে, তার মধ্যে করযোগ্য সরবরাহ আছে ৬,০০০ টাকার, আর অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ আছে ৩,০০০ টাকার। তো যেহেতু করযোগ্য সরবরাহ আছে ৬,০০০ টাকার এবং অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ আছে ৩,০০০ টাকার, তাহলে আমরা ৯,০০০-এর মধ্যে ৬,০০০টা কত পার্সেন্ট, এটা আমরা বের করব। আমরা দেখলাম 66.66 কিংবা 67%। এই পার্সেন্টেজে যদি আমরা 821 টাকা 74 পয়সার এই পার্সেন্টেজটা যদি বের করি, তাহলে পাবো আমরা 547 টাকা 82 পয়সা। এখানে একটু রাউন্ডিং এর জন্য 85 পয়সা দেয়া হয়েছে, এরকমই হবে। তো এই ফিগারটি পাবো আমরা উপকরণ কর রেয়াত হিসাবে। তো এখানে ক্যালকুলেশনটা করা হয়েছে, আমি বললাম পার্সেন্টেজটা বের করে ফেললেই হবে যে ৯,০০০ এর কত পার্সেন্ট এই ৬,০০০, তাহলে ওই পার্সেন্টেজে আমরা রেয়াতটা পাবো। ওই উপকরণ কর যা দেয়া হয়েছে এর উপরে ওই পার্সেন্টেজটা রেয়াত পাবো। এটা এখানে আংশিক উপকরণ কর রেয়াত সমান সর্বমোট উপকরণ কর, যেটা 821 টাকা 74 পয়সা, মাল্টিপ্লাইড বাই সর্বমোট করযোগ্য সরবরাহ ডিভাইডেড বাই সর্বমোট সরবরাহ। এই যে ৬,০০০ ভাগ ৯,০০০, এইটুকু করে আমরা হিসাবটা করব। এই হিসাবটা ক্লিয়ার কিনা দেখেন, আংশিক উপকরণ কর রেয়াতের হিসাব। কোনো কোয়েশ্চন আছে কিনা এই হিসাবে? আমরা স্যার, এই ৬,৩০০ কোথা থেকে আমরা জানো? ৬,৩০০ হচ্ছে পণ্য উৎপাদনের জন্য আমরা কাঁচামাল হিসাবে কিনেছিলাম যে প্রোডাক্ট। আমরা যে ৯,০০০ টাকার প্রোডাক্ট বিক্রি করেছি, এর মধ্যে দুইটা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে
করযোগ্য সরবরাহ ৬,০০০ টাকা। আরেকটা পার্ট হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ৩,০০০ টাকা। তো এই পুরো ৯,০০০ টাকার সরবরাহ জন্য আমরা যে কাঁচামাল কিনেছি এটা হচ্ছে ৬,৩০০ টাকা। তো এই কাঁচামাল কেনার সময় আমরা ভ্যাট দিয়েছি ৮২১ টাকা ৭৪ পয়সা। আচ্ছা। এখন আমরা পুরো টাকাটা কিন্তু রেয়াত ধরতে পারবো না। কেন পারবো না? কারণ আমাদের এই ৯,০০০ টাকার সরবরাহ ২টা পার্টে আছে। কিছু আছে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ। অব্যাহতিপ্রাপ্ত সরবরাহতে তো আমরা ভ্যাট চার্জই করিনি। তো এখান থেকে আবার রেয়াত নেব কিভাবে? তাহলে হুম। আমরা শুধু করযোগ্য সরবরাহের উপরে আমরা রেয়াতটা নেব। তাহলে আমরা দেখব ৯,০০০ এর মধ্যে ৬,০০০ টাকা যে পার্সেন্টেজ হয় ওই পার্সেন্টেজে আমরা রেয়াতটুকু নেব। এখানে সর্বমোট উপকরণ কর মাল্টিপ্লাইড বাই সর্বমোট করযোগ্য সরবরাহ ডিভাইডেড বাই সর্বমোট সরবরাহ মানে ৬,০০০ ভাগ ৯,০০০ দিয়ে ওই পার্সেন্টেজটা বের করা হয়েছে এখানে। আমরা আচ্ছা, আচ্ছা। ৮২১ টাকা ভ্যাট দিলেও আমরা এখানে রেয়াত পাবো ৫৪৭ টাকা ৮৫ পয়সা। কারণ ওই কাঁচামালের এই পোর্শনটুকু ৬,০০০ টাকার করযোগ্য সরবরাহে ব্যয় হয়েছে। হুম। এটাকে আমরা বলছি আংশিক উপকরণ কর রেয়াত। ঠিক আছে, ক্লিয়ার স্যার। এইটুকু ক্লিয়ার হলে এরপরে আমরা এই যে ইকুয়েশনটা দেখেছিলাম নিট কর হিসাবের ইকুয়েশন যেটা মূসক ক্যালকুলেশন এর মধ্যে সমন্বয়ের একটা বিষয় আছে। সমন্বয় একটি প্রক্রিয়া যার ফলে করদায়িতা হ্রাস বা বৃদ্ধি ঘটে। আমরা দেখেছি বৃদ্ধিকারী সমন্বয় আছে, হ্রাসকারী সমন্বয় আছে। বৃদ্ধিকারী সমন্বয়ের ফলে করদায়িতা বৃদ্ধি পায় মানে ট্যাক্স বেশি দিতে হবে ভ্যাট, আর হ্রাসকারী সমন্বয়ের মাধ্যমে কমে যায়, এটা হ্রাস পায়। বৃদ্ধিকারী সমন্বয় ও হ্রাসকারী সমন্বয় ঘটনার মধ্যে পার্থক্য কি? বৃদ্ধিকারী সমন্বয়ের ফলে করদায়িতা বৃদ্ধি পায় এবং হ্রাসকারী সমন্বয়ের ফলে করদায়িতা হ্রাস পায়। বৃদ্ধিকারী সমন্বয়ের ফলে ব্যক্তি তার দায় দেনা উৎপাদ করের সাথে যোগ করে বৃদ্ধিকারী সমন্বয়টা যোগ করতে হয় আর হ্রাসকারী সমন্বয়টা হ্রাস করতে হয় বা বিয়োগ করতে হয়। আমরা ক্যালকুলেশনে এটা দেখেছি। সমন্বয়ের জন্য কোন ধরনের দলিলাদি প্রয়োজন হবে? এই যে সমন্বয় আমরা করব সেটার জন্য কোন ধরনের দলিল প্রয়োজন হবে? উৎসে কর কর্তন করলে এটাও আমরা হ্রাসকারী সমন্বয় হিসাবে আনবো, যেটা অ্যাডভান্স ট্যাক্স হিসাবে আমদানি পর্যায়ে কর্তন করা হয়, কিংবা আমাদের আমরা যাদের নিকট বিক্রি করেছি তারাও যদি করেন সেক্ষেত্রে উৎসে কর কর্তন সনদপত্র দিতে হবে 6.6 মূসক। আমরা এটা দেখবো পরে বিস্তারিত আলোচনা করব। আর ক্রেডিট নোট ডেবিট নোট দিতে হবে 6.7 6.8 যখন যেটা প্রযোজ্য হবে সেক্ষেত্রে। হিসাব রক্ষণের লক্ষ্যে কি কি দলিল সংরক্ষণ করতে হবে? হিসাব রক্ষণের লক্ষ্যে নিম্নরূপ দলিলাদি রাখতে হবে। ক্রয় হিসাব পুস্তক, আমরা এটাকে পারচেজেস ডে বুক বলতে পারি বা পারচেজ লেজার বলতে পারি। বিক্রয় হিসাব পুস্তক, সেলস ডে বুক কিংবা সেলস লেজার, কন্ট্রোল অ্যাকাউন্ট বলা যায়। কর চালানপত্র, এটা ইনভয়েস। চুক্তিভিত্তিক উৎপাদনের চালানপত্র, যদি কোনো উৎপাদন চুক্তিভিত্তিক হয়ে থাকে তাহলে এটার ইনভয়েস। পণ্য স্থানান্তর চালানপত্র, যদি পণ্য এক ওয়্যারহাউস থেকে অন্য জায়গায় কিংবা একটা স্টেজ থেকে আরেক জায়গায় স্থানান্তর হয় সেক্ষেত্রে চালানপত্র। উৎসে কর কর্তন সনদপত্র, ডেবিট নোট ক্রেডিট নোট, সমন্বয় সংক্রান্ত দলিলাদি, দাখিলপত্র ইত্যাদি। এসব দলিলাদি রাখতে হবে, সংরক্ষণ করতে হবে। নতুন মূসক ব্যবস্থা হিসাব রক্ষণের কোন নীতি অনুসরণ করে? নগদ হিসাব রক্ষণের দুইটি নীতি বা পদ্ধতি রয়েছে আমরা জানি, নগদ ভিত্তিক ক্যাশ বেসিস এবং বকেয়া ভিত্তিক অ্যাক্রুয়াল বেসিস। নগদ ভিত্তিক ক্যাশ বেসিস নীতিতে লেনদেনের কোনো বকেয়া হিসাবের সুযোগ নেই, অন্যদিকে বকেয়া ভিত্তিক বা অ্যাক্রুয়াল বেসিস হিসাবে লেনদেনের
নগদ প্রদান না করেও হিসাব রক্ষণের সুযোগ আছে। ব্যবসায়িক লেনদেন বকেয়া থাকবেই, তাই সকল ব্যবসায়ের বকেয়া ভিত্তিক পদ্ধতি বা অ্যাক্রুয়াল বেসিস পলিসি অনুসরণ করা হয়। আর এ কারণে নতুন কৃষক আইনেও বকেয়া ভিত্তিক বা অ্যাক্রুয়াল বেসিস পদ্ধতি অনুসরণ করা হয়। মূসক সংক্রান্ত দলিলাদি কতদিন পর্যন্ত সংরক্ষণ করতে হবে? এই সকল দলিলাদি যেগুলো আমরা বললাম এগুলো 5 বছর পর্যন্ত সংরক্ষণ করতে হবে। 5 বছর। এইসব দলিলাদি 5 বছর সংরক্ষণ করতে হবে। আমরা চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে দেখেছিলাম একটা চালানপত্র আছে। এই চালানপত্রটা হচ্ছে মূসক 6.4 ফর্ম। এই ফর্ম ব্যবহার করে চুক্তিভিত্তিক উৎপাদনের চালান। কেন্দ্রীয় নিবন্ধনের এক শাখা হতে অন্য শাখায় স্থানান্তরের জন্য কোন চালানপত্র ব্যবহার করতে হয়? আমরা দেখেছিলাম স্থানান্তরের বিষয়ে আগে। এখানে স্থানান্তরের ক্ষেত্রে আমরা মূসক 6.5 ব্যবহার করব। এখানে আমরা যে হিসাব রক্ষণের উদ্দেশ্যে যে দলিলাদি সংরক্ষণ করতে হবে বললাম, এখানে চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে চালানপত্র এবং পণ্য স্থানান্তরের ক্ষেত্রে চালানপত্র, যেটা আমরা মূসক 6.4 চুক্তিভিত্তিক উৎপাদন এবং মূসক 6.5 হচ্ছে পণ্য স্থানান্তরের ক্ষেত্রে চালানপত্র, এটা ইস্যু করব। হিসাব রক্ষণের জন্য বিধিমালায় বর্ণিত ফরম্যাট ব্যবহার বাধ্যতামূলক কিনা, না হলে গাইডলাইন কি? এটা কিন্তু বাধ্যতামূলক না। এই যে আমরা বিভিন্ন কালার ফর্ম দেখতে পাই জাতীয় রাজস্ব বোর্ডের অফিসের সামনে কিংবা বিভিন্ন স্টেশনারিজ দোকানে বিক্রি করা হয় 6.3 একটা নীল রঙের ফর্ম কিংবা অনেক কালারের ফর্ম আমরা দেখতে পাই। আসলে এগুলা কোন ফরম্যাট ব্যবহার করা বাধ্যতামূলক না, হুবহু করতে হবে কিংবা এটাতেই দিতে হবে। দেখা যায় যে ইনভয়েস ইস্যু করা হচ্ছে, সাথে একটা কালার পেজে এটা বলা হচ্ছে যে 6.3, তো ইনভয়েসটাই আসলে 6.3। এটা আলাদা ভাবে কোনো একটা রঙিন কাগজ কিংবা ওই যে বাজারে পাওয়া যায় যে সব বই, এগুলা কিনে করতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তবে ফরম্যাট যেটা বলা আছে বিধিতে, ওই ফরম্যাটে যে সকল তথ্যের কথা বলা আছে, এই সকল তথ্য দিয়ে আপনি আপনার ব্যবসায়িক প্রয়োজনে আপনার মতো করে ফর্মগুলা সাজাতে পারবেন। এই হচ্ছে মানে ফরম্যাট ব্যবহারের ইয়েটা। কিন্তু আমরা দেখা যায় যে অনেকেই ইনভয়েস দেন, সাথে আবার বলে যে মূসক চালান দিতে হবে 6.3, তখন রঙিন একটা কাগজে আবার 6.3 ফিল আপ করে দেন। আসলে আপনি যে ইনভয়েস দিলেন এটাই 6.3, এটাতেই ওই তথ্যগুলা থাকতে হবে। 6.3 তে যে তথ্যগুলা আছে, এবং সাধারণভাবে দেখা যায় এই তথ্যগুলা থাকে কম বেশি। এই হচ্ছে আজকের আলোচনা, এইটুকুই। আমরা আগামী ক্লাসে সম্পূরক শুল্ক নিয়ে আলোচনা শুরু করব। আগামী ক্লাসের আলোচনায় আমরা এই আইনে দেখেছি যে আইনটির টাইটেলটা হচ্ছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন। তো এই আইনের একটা বড় অংশ হচ্ছে, টাইটেলেই বোঝা যাচ্ছে যে সম্পূরক শুল্কটা এখানে একটা অংশ আছে। তো আমরা এই সম্পূরক শুল্ক নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে। আজকের এইটুকু আলোচনার মধ্যে কোনো কোয়েশ্চন আছে কিনা আপনাদের? প্র্যাকটিক্যালি গেলে হয়তো স্যার আর একটু কিছু তখন আরো কিছু প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, স্বাভাবিক আসবে, কিন্তু কিছু কিছু জিনিস আমরা জানলাম যে ওই যে মূসক ফর্ম গুলার ব্যবহার, এগুলা ফরম্যাট ব্যবহার বাধ্যতামূলক হ্যাঁ না। হ্যাঁ, আমরা সেটাই উপকরণ সেটাই। কর রেয়াত পেতে পারি, কিন্তু উপকরণ কর রেয়াত আংশিক হবে যদি এটা বিভিন্ন কন্ডিশনে আংশিক হয়। কিভাবে আংশিক উপকরণ কর রেয়াত আমরা ক্যালকুলেট করতে পারি সেটা জানলাম। আমরা আগে কথা বলেছিলাম যে অ্যাক্রুয়াল বেসিসেই কার্যক্রম পরিচালনা হয়, এবং এই দলিলাদি আমাদের 5 বছর ভ্যাট আইনের অধীনে 5 বছর সংরক্ষণ করতে হবে এই দলিলাদি।
আমাদেরকে, এবং আমরা দেখেছি যে এখানে চুক্তিভিত্তিক উৎপাদনের ক্ষেত্রে আলাদা ফর্ম আছে ৬.৪ এবং সেই সাথে কেন্দ্রীয় নিবন্ধনের এক শাখা থেকে আরেক শাখায় যদি স্থানান্তর হয় তাহলে ৬.৫ ফরম আছে। আমরা আরো আলোচনা করেছিলাম এখানে কিভাবে রেয়াত গ্রহণ করতে হয়, উপকরণ পর রেয়াত, এবং এটা কত দিনের মধ্যে গ্রহণ করতে হয়। এটা একটা তথ্য আমরা জানলাম যে 5টি কর মেয়াদ, যে কর মেয়াদে ক্রয় করা হয়েছে ওই কর মেয়াদ এবং পরবর্তী 4টি কর মেয়াদ সুযোগ থাকে। আমরা দেখেছি যে ট্যাক্সটা আগে দেব কিনা, হ্যাঁ, রিটার্নের সাথে রিটার্ন দেওয়ার আগেই ভ্যাট সাবমিশন বাধ্যতামূলক এখানে বলা আছে আইনে। আমরা দেখলাম যে বিক্রয় যন্ত্র হতে কিভাবে ট্যাক্স কিভাবে আমরা কালেকশনের উপরে ভ্যাট ক্যালকুলেট করব, কখন ভ্যাট দেব, টেলিযোগাযোগ মধ্যস্বত্বভোগীর বিষয়টা আমরা জানলাম এখানে, গুরুত্বপূর্ণ বিষয়। সরবরাহ করার ধরন জানলাম আমরা, কিস্তিতে মূল্য পরিশোধের ক্ষেত্রে কিভাবে ভ্যাট দিতে হবে। প্রথমে আমরা আলোচনা করেছি সরবরাহ মূল্যের উপরে কিভাবে ভ্যাট নির্ধারণ করতে হবে। তো এই আলোচনায় আমরা আগামী ক্লাসে সম্পূরক শুল্কের আলোচনা থেকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। আর যদি এই আলোচনায় কোনো কোয়েশ্চন থাকে তাহলে ওই কোয়েশ্চন গুলা নেব। তো আর কোনো কোয়েশ্চন না থাকলে আমি আজকের ক্লাস এখানেই সমাপ্তি করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের ক্লাসে জয়েন করার জন্য। আগামী ক্লাসে আমরা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন 2012 এর সম্পূরক শুল্ক অংশের বিষয়গুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।